ভার্সিটির গেট দিয়ে একটা ছেলে প্রবেশ করছে। ছেলেটা দেখতে খ্যাত টাইপের। সকলেই তাকে দেখে হাসাহাসি শুরু করে দিয়েছে। কেউ কেউ আবার বলতেছে ভার্সিটিতে ভিক্ষা করার জন্য এই ছেলে এসেছে। আর ছেলেটার নাম হলো রোহান। রোহান আর কোনো কিছু না ভেবে, কোনো দিকে না তাকিয়ে সে সরাসরি সামনের দিকে হেঁটে যেতে লাগলো। আর হঠাৎ করেই তাকে পেছন থেকে কেউ একজন ডাক দিল। রোহান বরাবরের মতোই পেছন ফিরে তাকালো। আর পেছন ফিরে তাকানোর পর যখন দেখতে পারলো একটা শার্ট ড্রেস পরা মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে, সাথে অনেকগুলো ছেলে রয়েছে, হয়তো তার বন্ধু বান্ধব হবে। রোহান সেখানেই দাঁড়িয়েছিল চুপচাপ। আর তখনই ওই মেয়েটা রোহানকে বলতে লাগলো, কিরে, তোকে আমি পিছন থেকে ডাকছি আর অথচ তুই আমার কথাবার্তা না শুনে চলে যাচ্ছিস? বাড়ি কই তোর? কোথা থেকে এসেছিস? আপু, আমি তো গ্রাম থেকে এখানে পড়াশোনা করার জন্য এসেছি। এই কলেজের নতুন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। ওই জন্যই তোকে আজকে প্রথম দেখলাম। ঠিক আছে, শোন, তোকে একটা কাজ দিচ্ছি। ওই দোকান থেকে একটা প্যাকেট নিয়ে আয়। ওই দোকানে গিয়ে মিথিলার নামের কথা বললেই হবে, উনি প্যাকেট দিয়ে দিবে। রোহান কিছুটা বুঝতে পারছে এখানে কোনো কিছু একটা হতে চলেছে। তাকে দিয়ে তারপর রোহান কোনো কিছু না ভেবে এসে দোকানে চলে আসলো। দোকানে আসার পরে ওই প্যাকেটের কথা বলতেই দোকানদার ওই প্যাকেট তার হাত ধরিয়ে দিল। আর মিথিলা তখন এদিকে হাসতে লাগলো। রোহানের এই অবস্থা দেখে রোহানের দিকে প্যাকেটটা নিয়ে মিথিলার কাছে চলে আসলো। আর সঙ্গে যত ছেলেরা ছিল সকলেই এসে পুরো গড়াগড়ি খাচ্ছিল। আর এদিকে মিথিলা তখন রোহানকে বলতে লাগলো, ওই যে মেয়েটাকে দেখছিস, মেয়েটার নাম হলো হেনা চৌধুরী। ওই হেনাকে গিয়ে এই প্যাকেটটা দিয়ে আসবে। আর যদি বলে তাহলে বলবি রাফাত দিয়েছে। জি আপু। আচ্ছা আপু, একটা প্রশ্ন করি। যদি আমাকে কোনো কিছু বলেন যে আমি কে, তখন আমি কি বলবো বা আমাকে কে পাঠিয়েছে? আরে তুই যা, এসব কিছু কখনো জিজ্ঞেস করবে না। তুই শুধু প্যাকেটটা দিয়ে তোর ক্লাসে চলে যাবি, কোনো সমস্যা নেই, আমরা তো এখানেই আছি। তারপরে রোহান আর কোনো কথা না বলে হেনা চৌধুরীর কাছে চলে আসে। আর এদিকে হেনা চৌধুরী হলো এই ভার্সিটির সভাপতি, এর একমাত্র মেয়ে। তার বাবা টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। তার বাবার নাম হলো রফিক হাওলাদার। রফিক হাওলাদার অনেক বড় একজন বিজনেসম্যান। বাংলাদেশের মধ্যে যত টপ বিজনেস রয়েছে তাদের মধ্যে একজন। তাই তার মেয়েটা হলো হেনা চৌধুরী। আর এই হেনা দেখতে যতটাই সুন্দর, মনটা ততটাই কুৎসিত, কারণ এতটা অহংকারী যা বলে বোঝানোর মতো নয়। আর এদিকে রোহান প্যাকেটটা নিয়ে হেনার কাছে চলে আসলো। আর এদিকে হেনা তার বান্ধবীদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। শর্ট ড্রেস পরে, এই ভার্সিটির প্রায় সকলেই শর্ট ড্রেস পরে আসে মেয়েরা। রোহানি যখনই প্যাকেটটা হাতে দিল তখনই হেনা তার দিকে তাকিয়ে আছে। আর প্যাকেটটা খুলতেই যেসব জিনিস বেরিয়ে আসলো, এসব জিনিস দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না রোহান। রোহান মাথা নিচু করে তাকিয়ে আছে। আর তখনই কোনো কথা না বলেই এদিকে ঠাস করে একটা থাপ্পড় দেয় হেনা। আর হেনা থাপ্পড় দেওয়ার পর রোহানের গাল হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর তখনই কিছুটা রেগে গিয়ে তখন হেনা তাকে বলতে লাগলো, তোর সাহস কি করে হয় আমাকে এসব কিছু দেওয়ার? তুই জানিস আমার বাবাকে আর আমি কি, আমার পরিচয় কি? তোকে এখানে পাঠিয়েছে নাকি তুই নিজে থেকে এখানে এসেছিস? সত্যি করে বল, তোর মতো খ্যাত ছেলে আমাকে এসব দেবার মানেটা কি? আপু, আপনি বিশ্বাস করুন, এখানে আমার কোনো দোষ ছিল না। আমাকে রাফাত ভাই পাঠিয়েছে এগুলো দিয়ে। আপনি বিশ্বাস করুন, আমি এগুলো সম্পর্কে কোনো কিছু জানতাম না। আমি আজ ভার্সিটিতে প্রথম ভর্তি হয়েছি আর আজকে আমার প্রথম দিন। তোদের মতো ছেলেদেরকে আমার খুব ভালো করেই জানা আছে। তোরা যে কোনো একটা বড়লোক মেয়েকে দেখে প্রেম করিস, তারপরে ওই মেয়েটাকে ধরে বড়লোক হয়ে যাবি। এটাই যদি ভেবে থাকিস তাহলে এটা ভুল ভাবছিস। আমি ওরকম মেয়ে না, তোকে মেরে না এখান থেকে হাসপাতালে পাঠাবো।
আর এই কথা বলতেই হেনার সঙ্গে যত মেয়ে ছিল সকলে রোহানকে মারতে লাগলো, আর মারতে মারতে তার শার্ট কিছুটা ছিঁড়ে ফেলেছে। আর যখনই দেখতে পারলো স্যার এদিকে আসে তখনই সবাই ছেড়ে দিল, আর রোহানও সেখান থেকে চলে আসলো। রোহানের শার্ট এমনিতেই নরম ছিল, কারণ সে অনেক কম দামি একটা শার্ট পরে এসেছে, আর এখানে আবারও ছিঁড়ে গেছে, দেখতে অনেকটা বেশি খারাপ দেখাচ্ছে। আর তখন রোহান ক্লাসে প্রবেশ করলো। রোহান ক্লাসে প্রবেশ করার পর সকলেই তাকে দেখে হাসতে শুরু করলো, কারণ সকলেই আজকে নতুন ক্লাস, আর নতুন ক্লাসে সকলেই অনেক হাইফাই হয়ে ক্লাসে এসেছে। আর সেখানে কিনা রোহান একজন খ্যাত হয়ে তারপর এসেছে এখানে। রোহান সবার সামনের বেঞ্চে বসে পড়ল, আর তখনই মিথিলা এসে রোহানকে ধাক্কা দিয়ে ফেলে দিল, আর তখন বলতে লাগলো, এই ফকিনি, তোর সামনে বসা সাহস কি করে হয়? তোকে তো এই ক্লাসে ক্লাস করার অনুমতি দেওয়া ঠিক না, আর তুই কিনা শেষে সামনে বসে পড়েছিস। যা, পিছনে যা, আর কোনোদিন সামনে বসবি না। এই সামনের সিটগুলো আমাদের। আমাদের সেটের মধ্যে যদি অন্য কেউ বসে তাহলে মেরে পুরো তক্তা বানিয়ে দেই আমরা। রোহান আর কোনো কথা না বলে সে পেছনের বেঞ্চে এসে বসে পড়ল। পেছনের বেঞ্চে একা একা বসে আছে, আর কিছুক্ষণ পরেই একটা ছেলে এসে তার পাশে বসলো। রোহান এটা দেখে বেশ অবাক হয়ে গেল, কারণ যেখানে সব ছেলেরা মেয়েরা তাকে অপমান করে কথা বলেছে না, সেখানে কিনা একটা ছেলে তার পাশে দাঁড়ালো। আর তখনই স্যার ক্লাসে প্রবেশ করলো। স্যার ক্লাসে প্রবেশ করার পর ভালো মন্দ জিজ্ঞাসা করতে লাগলো, সবাই সবার মতো পরিচয় দিতে লাগলো। আর যখনই রোহানের পরিচয় দেওয়ার পালার সময় হলো তখনই রোহান দাঁড়িয়ে তখন বলতে লাগলো, স্যার, আমার আপন বলতে তেমন কেউ নেই। আমি পড়াশোনার পাশাপাশি সিএনজি চালাই, আর সিএনজি চালিয়ে আমি যে টাকা রোজগার করি তা দিয়ে আমার চলে যায়। এই কথাটা শুনে স্যার কোনো কিছু না বললেও সকলেই তখন হেসে দেয়, আর সকলেই তখন কিছুটা অপমান করে দেয়। আর রোহান কোনো কিছুই বলল না, রোহান মাথা নিচু করেই ছিল। আর এদিকে স্যার তখন রোহানকে বসতে বলল, আর মনোযোগ দিয়ে পড়াশোনা করতে বলল। রোহানের স্যারের ব্যবহার দেখে অনেক পছন্দ হলো। আসলে সব স্যার এরকম হয় না। স্যার প্রথম দিন তেমন কোনো ক্লাস না করাতে গল্প করতে লাগলো সবার সঙ্গে। আর এদিকে রোহানের পাশে বসা ছেলেটার নাম হলো নীল। নীল এদিকে রোহানকে বলতে লাগলো, হাই, আমি নীল। আমরা কি বন্ধু হতে পারি যদি তুমি কিছু মনে না করো? আর কি? ভাই, আপনার মতো একজন লোক আমার সঙ্গে বন্ধুত্ব করতে আপনার রুচিতে বাঁধবে না, কারণ সবাই তো আমার সঙ্গে অন্যরকমভাবে কথা বলছেন, আর সেখানে কিনা আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছেন। দেখো, সবাই কি ভাবলো না ভাবলো সেটা নিয়ে আমাদের দেখার সময় নেই। আমি মানুষ, তুমিও মানুষ, তাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, বুঝতে পারছো? এখন বলো, বন্ধুত্ব করবে কি না? আর বন্ধুত্ব করলে কিন্তু তুমি বলতে পারবো না, তুই করে বললে কথা বলবো আমরা। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। আসলে ভার্সিটিতে আমি মনে করতাম যে আমার কোনো বন্ধু হবে না, কিন্তু তুমি আমার ধারণা পাল্টে দিয়েছো। আমি বললাম না যে এখান থেকে তুমি করে কোনো কথা বলা হবে না, এখন থেকে দুজনে তুই করে কথা বলবো, ঠিক আছে? এখন ক্লাস কর। তারপরে রোহান এবং নীল দুজনে ক্লাস করতে লাগলো। আজকে প্রথম দিন, তাই একটা ক্লাস হওয়ার পরই ছুটি হয়ে গেল। আর রোহান তখন সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। আর এদিকে মিথিলার পাশের বন্ধুরা রোহানকে দেখে ধাক্কা দিল। রোহানকে ধাক্কা দেওয়ার পরে রোহান সিঁড়িতে পড়ে যায়, তারপরে গিয়ে হাতের মধ্যে কিছুটা ব্যথা পেয়ে যায়। আর তখন সাথে ছিল নীল, তখন মিথিলাকে বলতে লাগলো, কি ব্যাপার মিথিলা, ভার্সিটিতে আসতে না আসতে তুই ঝামেলা শুরু করে দিয়েছিস। কলেজের মধ্যে তোর জন্য কেউ শান্তি পেত না, আর এখন ভার্সিটিতে এসে এসব শুরু করলি। আমি তো দেখলাম রাফাত পিছন থেকে ধাক্কা দিয়েছে, আর তুই ওকে ধাক্কা দিয়েছিস। দেখ, আমার বিষয় নিয়ে তুই কোনো কথা বলবি না। যদি কোনো কথা বলার চেষ্টা করিস তাহলে কিন্তু তোর খবর আছে। তুই তোর রাস্তা মাপ। আমি তো আর তোর সঙ্গে এসব করিনি, তাই না? তোরা তো জ্বলছে কেন? ওর জন্য এই খ্যাত ছেলেটা তোকে কি জাদু করেছে?
দেখ, এখানে জাদু করার প্রশ্ন আসছে কেন? আমি ওর বন্ধু, ও আমার বন্ধু, তাহলে বন্ধু বন্ধুর জন্য করবে না তো অন্য কারোর জন্য করবে? আর আমরা এখন সবাই বন্ধু, তুই শুধু শুধু আলাদা করছিস। দেখ, আমরা সবাই মানুষ, ও গরিব দেখে তার সঙ্গে বন্ধুত্ব করব না, এমনটা তো হতে পারে না। নীল, তুই থাম ভাই, চল। শুধু শুধু ঝামেলা করে লাভ নেই। আমার কোনো কিছু হয়নি। মিথিলা আপু, আপনি এখান থেকে যান, সমস্যা নেই। ফকিন্নির বাচ্চা, আমি যাব কি না সেটা কি তোর কাছ থেকে শুনে আমার যেতে হবে? আমার যখন ইচ্ছা আমি তখন যাব। তুই আমাকে অর্ডার দেওয়ার কি এখান থেকে যাওয়ার? সরি আপু, আমার ভুল হয়ে গেছে। আমি নিজে চলে যাচ্ছি। আপনারা যেটা ইচ্ছা সেটা করেন। নীল, আয় তো আমার সঙ্গে। শুধু শুধু এত কথা বলে লাভ নেই। রোহান আর কোনো কথা না বলে সে নীলকে নিয়ে সেখান থেকে চলে আসলো। আর নীলকে ক্যাম্পাসের কিছুটা দূরে নিয়ে আসার পরে তখন নীল রোহানের উপর অনেক বেশি রেগে যায়। আর নীল রেগে যাওয়ার পরে রোহানকে তখন রাগী কণ্ঠে বলতে শুরু করলো। কিরে, তুই আমাকে এভাবে নিয়ে আসলি কেন? আমি তো দেখে নিতাম মিথিলা কত বড় লোক হয়ে গেছে। মানুষ একটু থাকলে যে কত অহংকার করতে পারে সেটা হয়তো মিথিলাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। দেখো, শুধু শুধু মিথিলার সঙ্গে ঝামেলা করে আমাদের কোনো লাভ নেই। মিথিলার বাবা অনেক বড় লোক, তাই তাদের ক্ষমতা অনেক বেশি। আমার মতো একজন গরিব অসহায় ছেলের জন্য তুই কেন শুধু শুধু ঝামেলা করতে যাবি? সামান্য বিষয় নিয়ে এত রিয়্যাক্ট করার কিছু নেই। কথা বলার পরে রোহান তখন নিজেকে নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে আসলো। আর নীল বলল তার গাড়িতে করে তার বাসার সামনে নামিয়ে দেবে রোহানকে। কিন্তু রোহান না বলল, তার যে অন্য একটা কাজ আছে আর এর জন্য জোর করে নীলকে পাঠিয়ে দিল। আর রোহান হাঁটতে হাঁটতে চলে আসলো তার একটা গোডাউনের সামনে। আর গোডাউনের ভেতর এসে প্রবেশ করলো। আর তাকে দেখে সকলে সালাম পেল। আর তখন চেয়ারের মধ্যে বসে রায়হানকে ডাক দিল। আর রায়হান রোহানের কাছে আসার পরে তখন বলতে লাগলো, বস, ওই দিন রাতে কারা এখানে অ্যাটাক করতে এসেছিল তাদের সম্পর্কে জানতে পেরেছি। তারা হলো রকি ভাইয়ের লোক। এখন রকি কোথায় আছে সেটা জানি না, কিন্তু তাদের একটা গ্রুপ প্রতিদিন ওই জঙ্গলের মধ্যে আড্ডা দেয় মেয়েদেরকে নিয়ে। ঠিক আছে, তাহলে আজকে সন্ধ্যার সময় ওখানে যাব। দেখতে হবে ওখানে কারা কারা আছেন। আর ওদের যে কোনো একজনকে ধরতে পারলেই রকির ঠিকানা পেয়ে যাব। শালাই অনেক বড় হয়ে গেছে, আমার গোডাউনে অ্যাটাক করতে আসে। তারপরে রোহান রায়হানকে বলল কফি বানিয়ে দেওয়ার জন্য। আর এদিকে রায়হান রোহানের জন্য কফি বানিয়ে দিল। আর এদিকে কলেজের যত সিসি ক্যামেরা আজকে রোহান লাগিয়ে দিয়েছে সকল কিছু দেখতে শুরু করলো তার মোবাইলের মধ্যে। আর তখন দেখতে পারলো মিথিলার সঙ্গে থাকা নেহা একটা ওয়াশরুমের ভেতর প্রবেশ করলো। আর ওয়াশরুমের ভেতর প্রবেশ করার পর তখন কিছুক্ষণ পরেই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের শিক্ষক জাফর ইকবাল সেও ওয়াশরুমের ভিতর প্রবেশ করলো। রোহান এটা দেখে হতভম্ব হয়ে গেছে, এমন একটা লোক এরকম একটা কাজ করতে পারে। এদিকে ওয়াশরুমের ভেতর যায় জাফর ইকবাল। আর জাফর ইকবাল ওয়াশরুমের ভেতরে যাওয়ার পরে তার পকেট থেকে ড্রাগের প্যাকেট বের করলো। আর ড্রাগের প্যাকেট বের করার পরে সে নেহাকে বলতে লাগলো, নেহা, আজকে তুমি আমাকে নিজে হাতে খাইয়ে দেবে আর খাওয়া দাওয়া করে আমরা এখানে রোমান্স করব। কেউ দেখবে না, কারণ সকলে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেছে। আরে শালা, কি বলছিস তুই? চল, তোকে হস্টেলে নিয়ে গিয়ে বিজনেস শুয়ে আদর করে খাওয়াবো। আমি এটার জন্য পাগল হয়ে আছি, 2-3 দিন ধরে ড্রাগস নেই। ঠিক আছে, চল তাহলে। আমরা খুবই সাবধানে থাকি, কেউ যেন আমাদের সন্দেহ না করতে পারে, বুঝতে পারছিস? এই কথা বলার পর জাফর এবং নেহা দুজনেই চলে আসলো নেহার হোস্টেলে। আর নেহা হোস্টেলে আসার পরে এদিকে সকলেই নেহা আর জাফরকে দেখে বুঝতে পারলো যে তারা একটা কিছু করতে এখানে এসেছে। ড্রিঙ্কস করবে, নেশা জাতীয় দ্রব্য তারা গ্রহণ করবে। এর জন্যই তাদেরকে কেউ কোনো কিছু বললো না, কারণ তারা সবাই খুব ভালো করে জানে। এদিকে তারা এসব করতে ব্যস্ত হয়ে গেল। আর রোহান এদিকে সিসি ক্যামেরায় দেখছে তারা ওয়াশরুম থেকে বেরিয়ে হোস্টেলের দিকে গেছে। রোহান তখন বলতে শুরু করলো। রোহান মনে মনে এসব কথা বলছিল। আর রোহানের খুব ভালো করেই মনে হচ্ছে যে রকি এবং জাফর ইকবালের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। তারা একই সাথে কাজ করে থাকে, কিন্তু ওরা তো আসল
কেউ নয়, ওদের পেছনেও কোনো না কোনো একটা হাত ধরেছেন, কিন্তু সেই হাত কে সেটাই তো এখন জানার প্রয়োজন। আর এদিকে রোহান, সে তার বাসায় চলে আসলো, আর বাসায় আসার পর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে শুরু করলো। এই হোস্টেলের যত মেয়ে আছে সবগুলো মনে হয় জাফর ইকবালের শিকার, কারণ কোনো না কোনো সাহায্য তো ওখান থেকে পেয়ে তার এত সাহস হয়ে গেছে। কিন্তু জাফর ইকবালের পেছনে কে আছে? জাফর ইকবালের পেছনে কি রকি আছে নাকি অন্য কেউ? ওদের কানেকশন যদি একটা হয় তাহলে ব্যবসাটা একটাই হবে। আর খাওয়া দাওয়া শেষ করে এসে ল্যাপটপে বসে কাজ করতে শুরু করলো। কাজ বলতে সে ওই জঙ্গলের পুরো ম্যাপটা দেখছিল খুব ভালো করে। আর তখনই ফেসবুক থেকে একটা নোটিফিকেশন আসলো, আর তখন ওপেন করে দেখতে পারলো ভার্সিটির গ্রুপে মেসেজ দেওয়া হয়েছে, আর ওখানে হেনা তার নতুন ছবি আপলোড দিয়েছে। ছবিটা দেখে রোহান আর কোনো কথা মুখ দিয়ে বের করতে পারছে না। মেয়েটা দেখতে এতটা সুন্দর, তারপর আবার শাড়ি পরে পিক দিয়েছে আজকে। শাড়ি পরতে এতটা যে সুন্দর লাগবে রোহান কখনো ভাবতেও পারেনি। রোহান ভেবেছিল মেয়েটা হয়তো শর্ট ড্রেসেই পরতে পারে, শাড়ি সম্পর্কে তার কোনো আইডিয়া নেই। কিন্তু রোহানের চিন্তা ভাবনা ভুল করে এসে আজকে শাড়ি পরে গ্রুপের মধ্যে পোস্ট দিয়েছেন, আর সঙ্গে সঙ্গে 500+ কমেন্ট হয়ে গেল। সবগুলোই ছেলেদের কমেন্ট, যেগুলো ছেলে তার প্রশংসা করেছে সেগুলোকে তার রাগে ইমোজি দেওয়া রোহান এগুলো দেখে একা একাই হাসতে শুরু করলো। আর ভুল করে রোহান ওই ছবির মধ্যে হাহা দিয়ে তার নিজের কাজ করতে শুরু করলো। আর এভাবে সময়টা পার হয়ে গেল। সন্ধ্যার পরে রোহান তার গাড়ি নিয়ে গোডাউনে চলে আসলো। আর গোডাউনের সামনে আসার পর দেখতে পারলো সকলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর তখন রোহান গাড়ির উপর বড় একটা জঙ্গলের ম্যাপ রাখলো, আর ম্যাপ রাখার পরে সবাইকে বুঝিয়ে দিতে লাগলো। এই জঙ্গল সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই, আমাদেরকে উত্তর দিক দিয়ে প্রবেশ করতে হবে। আর উত্তর দিক দিয়ে প্রবেশ করতে না পারলে অন্য একটা রাস্তা আছে, সেটা হলো নদী। আর নদী পথে যাওয়া একদমই যাবে না। আমরা যদি উত্তর দিক দিয়ে প্রবেশ করি তাহলে আমরা তাদেরকে জঙ্গলের মাঝখানটায় পাবো, যেখানে ওরা আড্ডায় থাকে। আর আমরা চারদিক দিয়ে অ্যাটাক করব যেন ওরা কোথাও গিয়ে পালাতে না পারে। আর এই জঙ্গলের আরও কোনো রাস্তা থাকতে পারে, কিন্তু সেটা আমরা জানি না। আর এই জঙ্গলের মধ্যে রহস্যটা অনেক বেশি, কারণ এখানে যে ওদের একটা গ্রুপ থাকে সেটা না, আমার সন্দেহ আছে এখানে রকিও থাকতে পারে। তাই খুবই সাবধান থাকবে। আর সকলেই আমার কথা ছাড়া কেউ ফায়ার করবি না। আমি ফায়ার করতে বললে তোরা ফায়ার করবি। আর ওখানে হেলিকপ্টার নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। হেলিকপ্টার নামাতে গেলে ওরা চতুর্দিকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তাই যা করার আমাদেরকে নিচে থেকেই করতে হবে। রোহান সবাইকে বুঝিয়ে দেওয়ার পর তখন গাড়িতে উঠে পড়লো। আর এদিকে রায়হান গাড়ি চালাতে শুরু করলো। আর প্রায় 1 ঘন্টা গাড়ি চালানোর পরে সেই জঙ্গলের কাছাকাছি চলে আসলো। আর গাড়ি থেকে নেমে ওরা জঙ্গলের ভিতর প্রবেশ করলো। উত্তর দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, ততই যেন কোনো কিছুর একটা শব্দ ভেসে আসছে। বুঝতে পারলো এখানে কোনো জন্তু জানোয়ার আছে। আর তখন এদিকে রায়হান রোহানকে প্রশ্ন করলো, বস, আমার তো মনে হচ্ছে এখানে কোনো একটা জন্তু বা জানোয়ার রয়েছে যে আমাদেরকে অ্যাটাক করতে পারেন। আমরা এসেছি অন্য কাজ করতে। এখন যদি আমরা কোনো একটা হিংস্র পশুর কাছে মারা যাই তাহলে কি হবে? শুনতে পাচ্ছেন কীরকম শব্দ হচ্ছে? সব কিছুর মোকাবেলা আমাদেরকে করতে হবে। এভাবে পিছিয়ে গেলেও পাপ, ভয় পেলে কিন্তু আমাদের চলবে না। তুই না ট্রেনিং এসব বলেছিলি, আর তোর মুখ দিয়ে এখন এসব কথা বেরোচ্ছে? থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলে দেব। চুপচাপ থাক। রোহান এদিকে যতই সামনের দিকে আগাচ্ছে সবাইকে নিয়ে ততই সত্যটা তীব্র হচ্ছে। রোহান বুঝতে পারলো না কিসের এটা শব্দ, এখানে জন্তু বা জানোয়ার আসবে কোথা থেকে। আর রোহান একটা গাছের নিচে লুকিয়ে পড়ল। আর একে একে সকলেই আড়াল হয়ে গেল। আর তখনই দেখতে পারলো ভয়ঙ্কর একটা অদ্ভুত রকমের প্রাণী তাদের এখান থেকে চলে গেল। প্রাণীটা রোহান এবং তার লোকজনকে দেখতে পারেনি,
না হলে ঠিকই অ্যাটাক করতো। আর রোহান এটা দেখে চিন্তায় পড়ে গেল। এখানে হঠাৎ করে এরকম অদ্ভুত রকমের প্রাণী আসবে কোথা থেকে? রোহান কোনো কিছুই বুঝতে পারছে না। রোহান চুপচাপ রয়েছে। আর তখন রায়হান বলতে লাগলো, বস, আমাদের ধারণা মতে এখানে তো কোনো ভয়ঙ্কর প্রাণী থাকার কথা নয়, এমনকি এখানে শিয়াল পর্যন্ত নেই। তাহলে এরকম ভয়ঙ্কর প্রাণী কিভাবে আসবে এখানে? আর আমার তো মনে হচ্ছে এখানে এই একটা নয়, আরও অনেকগুলো জন্তু আছে এরকম ভয়ঙ্কর, কিন্তু এটা নাম কি সেটাই তো জানি না। অদ্ভুত রকমের একটা প্রাণী। রোহান হঠাৎ করে এটা আবার কিভাবে হলো, নাকি এটার মধ্যে অন্য কোনো ঝামেলা আছে, কোনো কিছুই বুঝতে পারছে না। আর এদিকে রোহান এসব কিছু চিন্তা বাদ দিয়ে সামনের দিকে আগাতে শুরু করলো। আর যখনই জঙ্গলের মাঝখানে চলে আসলো তখনই দেখতে পারলো সকলের লাশ পড়ে আছে। রোহান এটা দেখে অবাক হয়ে গেল আর মোবাইলে ফ্ল্যাশ দিয়ে দেখতে শুরু করলো। গলায় লাগাতে চিহ্ন, তবে এই আঘাতে চিহ্নটা মনে হয় না কোনো মানুষ দিয়েছে, মনে হয় ওই জন্তু সবাইকে অ্যাটাক করেছে আর সবাইকে মেরে ফেলেছে। এখানে প্রায় মোট 5 জন ছিল আর 5 জনকে মেরে ফেলেছে। আর এই 5 জনের মধ্যে মেয়ে ছিল 1 জন। সকলে হয়তো এখানে কুকর্ম করার জন্য এসেছিল। রোহান লাশগুলোকে খুব ভালো করে দেখতে শুরু করলো। আর রোহানের দেখা দেখি সকলেই চারদিকে কোনো কিছু খুঁজতে শুরু করলো, দেখা যাক কোনো কিছু তারা পায় কিনা। আর তখন রোহানকে রায়হান বলতে লাগলো, বস, ভেবেছিলাম আমরা ওদেরকে ধরে রকি সম্পর্কে কোনো কিছু জানতে পারবো, আর এখানে তো ওরা সবাই মারা গেছে। এখন কি করে রকির ঠিকানা পাবো? হঠাৎ করে এই অবস্থা শুরু হলো কি করে? কোনো কিছুই তো বুঝতে পারছি না। রোহান তখন সবাইকে নিয়ে ওখান থেকে চলে আসে। ওদের মধ্যে থেকে একজন মোবাইল নিয়ে আসতে পেরেছে। রোহান আর মোবাইলটা নিয়ে আসার পরে তার ল্যাবের মধ্যে ঢুকে তার নিজের কাজ করতে লাগলো। এই মোবাইলটার মধ্যে যত রকমের তথ্য ছিল সব কিছু রোহান কপি করার চেষ্টা করছে তার কম্পিউটার নেওয়ার জন্য। প্রায় অনেকক্ষণ চেষ্টা করার পর সফল হলো। আর এভাবে রাত বেজে গেল 12টা। রোহান বাসায় চলে আসলো আর বাসায় আসার পর ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে যথাযথভাবে ভার্সিটির জন্য রেডি হয়ে যায়। আর রোহান হাঁটতে হাঁটতে তখন ভার্সিটির দিকে আসছিল। তখন পেছন থেকে গাড়ির হর্ন দেখে রাস্তায় থেমে গেল। পেছন তাকিয়ে দেখতে পেল নীল গাড়ি থেকে ফোন দিয়েছে আর নীল তার গাড়িতে উঠতে বলল। রোহান না চাইতেও গাড়িতে উঠে পড়ল। আর গাড়িতে ওঠার পর তখন নীল বলতে লাগলো, দোস্ত, আমি একটা বিপদে পড়েছি বলতে আমার মামাতো বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মামাতো বোন এই ভার্সিটিতে পড়াশোনা করতো, অনার্স 2য় বর্ষে, কিন্তু তাকে 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এদিকে নিউজ চ্যানেল খবর ছড়াচ্ছে খুব অদ্ভুত রকমের কয়েকটা প্রাণী দেখা যাচ্ছে। তবে এই প্রাণীগুলো কোথা থেকে এসেছে, এটার নাম কি, কেউ কোনো কিছু বলতে পারছে না। আর এদিকে আমার বোনটাকেও খুঁজে পাচ্ছি না। কী যে করব। আসলে কাল পর্যন্ত মনে করেছিলাম যে হয়তো কোনো বান্ধবীর বাসায় গিয়েছে, রাগ কমপ্লব চলে আসবে, কিন্তু এখনও তো কোনো কিছু হলো না। হ্যাঁ, আমিও শুনেছি এখন নাকি প্রায়ই এই শহর থেকে মেয়েগুলো হারিয়ে যাচ্ছে। ধীরে ধীরে বুঝতে পারছি না কেন বা কে বা কারা এগুলো করছে। আর তাদের লাস্টেই নাকি ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে না। যদি এমনটা হতো যে কোনো একটা গ্যাং বা কোনো একটা মাফিয়া তারা মেয়েগুলোকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে রাস্তায় ফেলে রাখে তাহলে একটা কথা ছিল, কিন্তু হঠাৎ করে মেয়েগুলোকে পাওয়া যাচ্ছে না এই শহর থেকে। তারপর আবার এরকম একটা জন্তু কিভাবে আসলো কিছুই তো বুঝতে পারছি না আমিও। আমার অনেক টেনশন হচ্ছে রে। তবে আমার মনে হচ্ছে এটার মধ্যে কোনো ঘাপলা আছে। আমি কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়েছিলাম, যে আর্টিকেলের মধ্যে দেখা ছিল যে ডাক্তার রঞ্জিত নামের একটা লোক, তিনি নাকি মানুষ থেকে জন্তু বানানোর একটা চেষ্টা করেছিলেন। অনেক বড় সায়েন্টিস্ট ছিলেন, কিন্তু উনি তো আরও 2 বছর আগে মারা গিয়েছেন। এটা সম্পর্কে খুব ভালো করে আইডিয়া করে বলতে পারছি না। আমিও শুনেছিলাম এমন একটা কিছু, কিন্তু পরবর্তীতে আর কোনো তথ্য পাওয়া যায়নি। যেহেতু লোকটা মারা গেছে আর ওনার লাশটাকে সবাই কবর দিয়েছে, এটা সরাসরি সম্প্রচার করা হয়েছিল এই চ্যানেলে।
এখানে অবিশ্বাস করার কোনো কিছু নেই। সেটাই রে। আচ্ছা দেখা যাক কি হয়, প্রশাসন বা সমাজের গণ্যমান্য ব্যক্তিরা কী করে। চল, ভার্সিটিতে চলে এসেছি। আর শোন, আজই যদি মিথিলা তোর সঙ্গে কোনো ঝামেলা করতে আসে, তুই কিন্তু একদম কোনো কথা বলবি না। যা বলার আমি বলবো। এমনিতে মেজাজ অনেক খারাপ আছে, আজকে মিথিলার খবর আছে, কোনো কিছু যদি করতে আসে। নীল কথা বলে গাড়ি থেকে নেমে গেল। আর এদিকে রোহান গাড়ি থেকে নেমে তখন সামনের দিকে হাঁটা দিল। নীলও পাশাপাশি আসছে। আর হঠাৎ করেই নীলকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল নেহা। নেহা ফেলে দেওয়ার পর রোহান পেছন ফিরে তাকায়। আর রোহান পেছন ফিরে তাকানোর পর নেহার দিকে তাকিয়ে থাকে। আর তখন নেহা উঠে এসে একটা থাপ্পড় দেয়। তোর মতো মেয়েকে আমি রোহান কখনো স্পর্শ করব না। তোর মতো মেয়েকে স্পর্শ করাও যে অনেক বেশি পাপ হবে, কথাটা মনে মনে বললাম। আমি চুপ করে আছি, আর তখন কোথা থেকে হেনা চলে আসলো। আর হেনা আসার পরে তখন নেহাকে একটা থাপ্পড় দেয়। আর তখন বলতে লাগলো, কিরে নেহা, তোকে না আমি বলেছি কখনোই তোরা র্যাগিং করবি না। আমি তোদের থেকে সিনিয়র আর আমি র্যাগিং করি না। আর অথচ তারা ফার্স্ট ইয়ারের থেকে র্যাগিং করা শুরু করে দিয়েছিস, তারপর আবার তাদের ক্লাসের বন্ধুকেই। আমি হেনার এরকম কথা শুনে বেশ অবাক হয়ে গেলাম। কারণ হেনার মতো একটা মেয়ে এরকম কথা বলতে পারে, এটা সত্যি আমার বিশ্বাস হচ্ছে না। কারণ আমি তো দেখে আসছি হেনা একটা অহংকারী, কিন্তু সে এভাবে আমার পাশে এগিয়ে আসবেন সেটা সত্যি ভাবার বিষয়। আর তখন হেনা আবারও বলতে লাগলো, আমি কিন্তু দূর থেকে ঠিকই দেখেছি তুই ছেলেটাকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিস। শোন, এই ভার্সিটিতে সবার অধিকার রয়েছে পড়াশুনো করার। আর ও তো ওর টাকা পড়াশুনো করেই, তাহলে তোর এত সমস্যা কিসের? ও তো তোকে কোনো সমস্যাই করেনি, ও তো চুপচাপ ক্লাসে যাচ্ছিল, তুই শুধু পেছন থেকে এসে ধাক্কা মারলি। যা এখান থেকে, আর কখনো যেন এমনটা না দেখি। এই কথা শোনার পরে নেহা এবং মিথিলা ওরা দুজনেই চলে গেল। আর ওরা দুজনে বেশ অপমানিত হলো সবার সামনে। আর এদিকে মিথিলা ভাবতে লাগলো এই অপমানের প্রতিশোধ তারা খুব ভালো করেই নেবে। মিথিলা এবং নেহা দুজনেই একটা প্ল্যান তৈরি করতে লাগলো। আর এদিকে রোহান তখন নেহাকে বলতে লাগলো, আপু, আপনাকে কী বলে ধন্যবাদ দিব সেটা আসলে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি না থাকলে ওরা হয়তো আমার সঙ্গে আরও বেশি কিছু করতে পারতো। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে দাঁড়ানোর জন্য। আসলে ওরা অনেক দিন থেকেই র্যাগিং করে থাকে। আমাকে নিশ্চয়ই চেনেন, আমার বাবা নূরজামান। হ্যাঁ, তোকে তো আমি খুব ভালো করে চিনি, তুই নুরুজ্জামান আঙ্কেলের ছেলে। ঠিক আছে, তোরা ক্লাসে যা। আর ওই তোমার নামটা যে কি জানো? ও হ্যাঁ, রোহান। তুমি যাও, ক্লাসে যাও। তোমার কোনো সমস্যা হলে আমার কাছে এসে বলো, কোনো সমস্যা নেই। একথা বলে হেনা তখন ওখান থেকে চলে যায়। তারপর নীলকে সাথে নিয়ে রোহান ক্লাসে চলে আসলো। ক্লাসে আসার পরে তারা ক্লাসে মনোযোগী হয়ে গেল। আর এদিকে রোহান চেষ্টা করছে ক্লাসের মধ্যে কি হচ্ছে সেগুলো লক্ষ্য রাখা। রোহান ক্লাস থেকে বের হবার পর দেখতে পেল না হ্যাঁ শিক্ষকদের রুমে যাচ্ছে। আর এখানে আশেপাশে তেমন কেউ ছিল না, সবাই ছুটি হওয়ার পর চলে গেছে। এমনকি নীলকেও রোহান অনেক আগেই পাঠিয়ে দিয়েছে। আর নীলের অনেক কাজ আছে, তার জন্য নীল রোহানকে বলেই চলে গেছে। আর রোহানের এদিকে নেহার পেছনে যেতে শুরু করলো। আর নেহার পেছনে যাওয়ার পর দেখতে পারলো নেহা গিয়ে কেমিস্ট্রির শিক্ষক জাফর ইকবালের ঠোঁটে চুমু দিল। আর তখন জাফর ইকবাল বলতে লাগলো, কি ব্যাপার, তোমাকে না বললাম যেন এখানে হুটহাট করে না আসার জন্য? এভাবে হুটহাট করে আসলে যদি কেউ সন্দেহ করে তাহলে কিন্তু অনেক বেশি সমস্যা হবে। সবাই তো চলে গেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই নেহাকে কোনো কিছু একটা করতে হবে। আপনার তো হেনাকে অনেক আগে থেকে পছন্দ। হেনার শরীরটা আমি এনে দিতে পারবো, ওকে যে কোনোভাবে অজ্ঞান করে আপনার কাছে পাঠিয়ে দিব। তারপর আপনি ওকে এমন করে শেষ করবেন যেন ও আর মুখ দেখাতে না পারে। এই কাজটা করে দিতে পারলে আমি তোকে অনেক টাকা দেব। যে টাকা দিব সে টাকা তুই কল্পনাও করতে পারবি না, কখনো তুই চোখেও দেখিসনি। আজকে রাতে আমি পাঠিয়ে দিব, কোনো সমস্যা নেই। আপনি শুধু আপনার ওই গোপন জায়গাটা খোলা রাখবেন, তাহলেই হবে। ভার্সিটির পিছন দিক দিয়ে ঢুকবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলে আসিস।
আর আজকের মেয়েগুলোকে কিন্তু রকি ভাইয়ের কাছে পাঠাতে হবে। তুই হেনাকে আমার কাছে দিয়ে মেয়েগুলোকে নিয়ে রকি ভাইয়ের কাছে দিবি, আর তোর কাজ শেষ। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু ব্যবস্থা করছি। আমি এখন গেলাম, আল্লাহ হাফেজ। এই কথা বলার পর নেহা তখন বের হয়ে গেল। আর এদিকে রোহান তার কথা সবগুলো শুনতে পারল। রোহানও চলে গেল তার বাসায়। রোহান বাসায় আসার পর ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। আর এদিকে নেহা তার বাসায় যাওয়ার পরে সকল প্ল্যান করতে থাকে কিভাবে কি করতে হবে। আর নেহা খুবই বাজে একটা প্ল্যান তৈরি করলো, যে প্ল্যানটার মধ্যে সাকসেসফুল হলে অনায়াসেই হেনাকে ওখানটায় নিয়ে যেতে পারবে। আর নেহা এসব কাজ করেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য। একটা মেয়ে হয়ে মেয়ের এভাবে সর্বনাশ করছে, এটা তার কাছে কোনো রকম খারাপ লাগছে না, কারণ সে টাকার লোভে পড়ে, তার ক্ষমতার লোভে পড়ে এসব করছে। আর নেহা সন্ধ্যাবেলায় তখন বের হয় উদ্দেশ্য হেনার বাসার সামনে। হেনার বাসার কিছুটা আগ থেকেই দাঁড়িয়ে আছে নেহা। আর নেহা হেনার নাম্বারে কল দিল। নেহার নাম্বারে কল দেওয়ার পরে হেনা কিছুক্ষণ পরে নেহার সঙ্গে দেখা করতে চলে আসলো। আর তখন হেনা বলতে লাগলো, আপু, আসলে ভার্সিটিতে যেটা করেছিলাম সেটা অনেক বেশি ভুল করেছি। আমি আজকে থেকে কখনই কাউকে রেগিং করব না, আপনাকে কথা দিলাম। শোনো, এসব র্যাগিং করা মোটেও ভালো নয়। ভার্সিটিতে অনেক ছেলে আছে যারা গ্রাম থেকে পড়াশোনা করতে আসেন, আর কিছু কিছু ছেলে এসব সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। শোনো, আমি কিন্তু আগেও এমনটা ছিলাম, কিন্তু এইসব করে আসলে কোনো আনন্দ পাওয়া যায় না। মানুষকে ভালোবাসতে পারলেই, মানুষকে সাহায্য করতে পারলে আনন্দটা পাওয়া যায়। রোহান ছেলেটা যতটা দেখলাম, ও একটা ভালো ছেলে। আমি নিজেও তার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। প্রথম দিন না বুঝে আমি তার সঙ্গে খারাপ ব্যবহারটা করেছি। আমি জানি এটা তোরাই করেছিলি। ঠিক আছে, সমস্যা নেই। আপু, আমি যাব, তবে আমার মনে হয় আপনি আমার উপর এখনো অভিমান করে আছেন। যদি অভিমান না করে থাকেন, আপনি আমার এই মিষ্টিটা খেয়ে দেখান। এমনিতেই আমি আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি। আরে, এসবের কোনো প্রয়োজন নেই। তোকে বলেছি আমি কোনো রাগ করিনি, অভিমান করিনি। যা এখান থেকে, মিষ্টি খেলে আমার সমস্যা হয়। আপু, আপনাকে খেতেই হবে, না হলে বুঝবো আপনি আমার উপর এখন অভিমান করে আছেন। প্লিজ আপু। হেনা আর কোনো কথা না বলে নেহার হাত থেকে মিষ্টি খেয়ে নিল। আর মিষ্টি খাওয়ার পর তখন কিছুক্ষণের মধ্যে এসে অজ্ঞান হয়ে যায়। আর অজ্ঞান হয়ে যাওয়ার পর তার কোনো কিছুই মনে নেই। আর এদিকে রোহান দূর থেকে সব কিছু দেখতেছে। আর হেনা কাউকে কল দিল। আর কল দেওয়ার 2 মিনিটের মধ্যে গাড়ি চলে আসলো। আর গাড়িতে করে নেহা কোথায় যেন নিয়ে যাচ্ছে। এদিকে রোহান তার পেছন পেছন আসতেছে। রোহান তখন রায়হানকে বলতে লাগলো, আজকে রকি ঠিকানায় এবং ওই জাফর ইকবালের সব কিছু শেষ করে দেব। ওই শালা কতটা খারাপ আর কত মেয়ের সর্বনাশ করেছে সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না। আজকে ওদের জীবন শেষ করতে হবে। নেহার গাড়িটা খুবই দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আর এদিকে রোহানও পেছন পেছন যাচ্ছে। গাড়িটা বেশ কিছু দূর এগিয়ে শহর থেকে বেরিয়ে সোজা ওই জঙ্গলে চলে আসলো। ওই জঙ্গলে আসার পরে রোহান গাড়িটাকে হারিয়ে ফেলল, কারণ রোহান এই রাস্তাটায় কখনোই আসেনি বা এই রাস্তা সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই। আর এদিকে রোহান গাড়ি থেকে নেমে গাড়ি যাওয়ার ছাপ দেখতে লাগলো। আর গাড়ির ছাপের মধ্য থেকে সে যেতে শুরু করলো। আর যেতে যেতে জঙ্গলটার মাঝখানে চলে আসলো। আর জঙ্গলের মাঝখানে আসার পর গাড়িটা থামিয়ে তখন চারপাশে খুঁজতে লাগলো কোথায় কি আছে। কিন্তু প্রায় 10 মিনিট ধরে খোঁজা চলছে, কিন্তু কোনো কিছুই পাচ্ছে না রোহান এবং তার লোকজন। বেশি দেরি হলে অনেক ক্ষতি হয়ে যাবে। আর এভাবে যদি হাতের মুঠোয় থেকে হেনার ক্ষতি হয়ে যায়, তাহলে রোহান কখনোই নিজেকে ক্ষমা করতে পারবে না, কারণ তার একটু ভুলের জন্য একটা মেয়ের সর্বনাশ হয়ে যাবে। আর হঠাৎ করেই দেখতে পেল রোহানের পায়ে একটা জায়গার মধ্যে শক্ত লাগতেছে। আর রোহান পাতাগুলো সরিয়ে দেখতে পায় ওখানে একটা ঢাকনা লাগানো আছে। আর ঢাকনাটা সরাতেই ভেতরে একটা সুড়ঙ্গের মতো দেখা যাচ্ছে। রোহান তখন একাই ভেতরে প্রবেশ করলো। রোহান ভেতরে প্রবেশ করার পর সামনের দিকে আগাতে শুরু করলো।
আর এদিকে রায়হান সে পেছন পেছন আসতে শুরু করলো। রোহান ভিতরে আগানোর পরে কারোর হাসির আওয়াজ শুনতে পারল। আর এদিকে হাসিটা শুনে রোহানের মনে হলো জাফর ইকবাল, আর জাফর ইকবাল নেহাকে তখন বলছিল, আরে নেহা, আমি তো এখনো ভাবতেও পারছি না যে তোমার মতো একটা মেয়ে হেনাকে বলে আনতে পেরেছে। আমি এতদিন ধরে হেনাকে পাওয়ার জন্য খুবই চেষ্টা করছিলাম, কিন্তু তার বাবার জন্য কোনো কিছুই করে উঠতে পারছিলাম না। আরে বস, আপনি তো চিন্তা করছেন কেন? আমি যখন আসি তাহলে আপনার আর কোনো চিন্তা করতে হবে না। এবার আপনি আমার সামনে এটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবেন। আমি মনের আয়েশ মিটিয়ে এটা দেখব, কারণ শালি আমাকে সবাই সামনে অপমান করেছে। তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি শালিকে। এই শালি আমাকেও মুখের ওপর কথা বলেছে, আমাকে একটু একটু করে সন্দেহ করেছিস। যা পানি নিয়ে এসে ছড়িয়ে দে। এই কথা শুনে নেহা পানির বোতল থেকে হেনার উপর পানি ছিটিয়ে দিল। আর পানি ছিটিয়ে দেওয়ার পরে হেনার জ্ঞান ফেরার পরে হেনা অবাক হয়ে সবার দিকে তাকিয়ে আছে। হেনা ভাবতেও পারেনি হয়তো তার এখানে আসা লাগবে। আর হেনা নেহাকে যখন জিজ্ঞেস করতে লাগলো, কি ব্যাপার নেহা, তুই আমাকে এখানে নিয়ে এসেছিস কেন? তার মানে তোর মনে মনে এই ছিল? আর স্যার, আপনি একজন শিক্ষক, আর আপনার শিক্ষকের মুখোশের আড়ালে এইসব কিছু ছিল? আরে ধর, আমি কিসের শিক্ষক? আমি হলাম ভার্সিটির ড্রাগসের ডিলার। আমি ভার্সিটিতে জয়েন করেছি শুধুমাত্র ড্রাগসের ব্যবসা করার জন্য, বুঝতে পারছিস? আমার হাত অনেক লম্বা, আমি রফিকের হয়ে কাজ করি, বুঝতে পারছিস শালি? এখন তোকে আমি ভোগ করব, আর তোকে ভোগ করার জন্যই নেহা এখানে আমার কাছে তুলে এনেছে, বুঝতে পারলি? আর কত মেয়ের এইভাবে জীবন নষ্ট করবে? আর কি করলে তোরা মানুষ হবি? তোদের আর কত মেয়ে এইভাবে জীবন নষ্ট করবি তোরা? আমরা এটা করতে থাকবো। তোর এমন সামান্য কথায় আমাদের মন ভরবে না, আমাদের মন ভরবে তোকে ভোগ করলে। তোর এমন সেক্সি শরীর দিয়ে কি করবে এখন বলুন তো? মনে হয় না কেউ ফুলের টোকাও দিয়েছে। আমিই প্রথম। আমার মধ্যে অন্যরকম ফিলিংস কাজ করছে তোর প্রতি। ঠিক এমন একজন আসবে যে তোমাদেরকে কুত্তার মতো মারবে। শুনেছি রোহান চৌধুরী মাফিয়া কিং, সে আবারও ফিরে এসেছে। এই দেশে হয়তো আর একটু বুঝতে সময় লাগবে, কিন্তু একদিন না একদিন তোদেরকেও নিজের হাতে মারবে। তোদের কোনো কিছুই বেঁচে থাকবে না। আরে ধর, এসব রোহানকে আমরা কোনো ভয় পাই না। এসব কত রোহান গেল আর এলো, কিন্তু আমাদের কোনো কিছুই করতে পারিনি, বুঝতে পারলি শালি? এখন যত খুশি আরে শেষে নেই, কিন্তু এমন একটা দিন আসবে যেদিন তোরা নিজেদের জীবন ভিক্ষা চাইবি। আর নেহা, তুই একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ করছিস, আর এটার জন্য তোকেও কেউ মাসুল দিতে হবে। তুই শুধু ওয়েট কর। এভাবে একটা মেয়েকে তুলে নিয়ে আসবে, আর তোরা ভেবেছিস এই মেয়েটাকে তোরা ধর্ষণ করবি, ধর্ষণ করে রাস্তায় ফেলে রাখবি, আর তোদের কাজ করবি, আর ওর বাবা মা কান্নাকাটি করবে, এটাই কি তৈরি করতে চাচ্ছিস? এটা যদি কখনো ভেবে থাকিস তাহলে এটা ভুল করছিস, আর হেনাকে তুলে এনে আরও মস্ত বড় ভুল করছিস। ক্রিকেটের বাচ্চা, তুই এখানে কি করছিস? ও এখানে কি করে? বস, আপনি তাকে গুলি করে দিন শালাকে, পাশে রাখলে শালা সবাইকে বলে দেবে। আমি আবার কাকে বলে দেব? আমার কি বলার মানুষের অভাব রয়েছে নাকি রে? আর তুই মনে করেছিস মানুষকে অপমান করবি আর তুই এভাবে ব্যবসা করে যাবি আর তোকে কেউ কিছু বলতে পারবে না? আমি তো এসে গেছি। এই রোহান চৌধুরীকে তুই ভালো করে চিনিস না এখনো, তোরা দুজন চিনবি না। তোদের যে উপরে বস আছে রকি, তাকে একবার জিজ্ঞেস করে শুনে নিস আমার নামে। আমি তো ভার্সিটিতে এসেছিলাম তোদেরকে হাতে হাতে ধরার জন্য, না হলে আমি কখনো এই পর্যন্ত আসতে পারতাম না। রোহান তাহলে তুই ছিলি সেই রোহন চৌধুরী যাকে আমরা এবং রকি আমাদের বস এতদিন ধরে পাগলের মতো খুঁজে বেরিয়েছি? কিন্তু তোর পরিচয় তোকে কেউ চিনতে না পারায় তোর কোনো কিছুই করতে পারছিলাম না। এবার তুই এখান থেকে জীবিত ফিরে যেতে পারবি না। দেখা যাক এখানে কে বাঁচে আর কে মারা যায়। তবে হেনাকে নিয়ে এসে অনেক বেশি ভুল করেছিস। রাজার রানীকে তুলে আনলে রাজাকে অবস্থা করতে পারে সেটা এখন বুঝতে পারবি হেনা। তখন দৌড়ে এসে আমার বুকে শক্ত করে জড়িয়ে ধরলো হেনা। আমার বুকে জড়িয়ে কান্না করছিল। আমার এতটা খারাপ লাগছিল হেনাকে এ অবস্থায় দেখতে, যেটা আর বলার ভাষা রাখে না। হেনার ওড়নাটা ওরা নিয়ে নিয়েছে, আর আমি আমার শার্ট খুলে তার গায়ে পেঁচিয়ে দিলাম।
আর তখনই হেনাকে আমি বললাম, এত ভয় পাওয়ার কি আছে, আমি তো আছি নাকি? ওরা তোমাকে টাচ পর্যন্ত করতে পারবে না। হেনা চুপ করে আছে। আর এদিকে রোহান সবাইকে মারতে শুরু করলো। আর রোহানের মারামারি দেখে রোহান লোকজন সকলেই ভেতরে প্রবেশ করে, জাফরের লোকজনকে মেরে ফেললো গুলি করে। আর তখন রোহান জাফরের গলায় পাড়া দিয়ে তখন জাফরকে জিজ্ঞেস করতে লাগলো, সত্যি করে বল, রকিকে এখন আমি কোথায় পাবো? না হলে কিন্তু তুই বেঁচে থাকবি না। তুই ভাবতেও পারছিস না আমি তোকে কি করব। তোর গোপনাঙ্গ কেটে এখানে মরিচের গুঁড়া দিব। তুই আমার রাগ সম্পর্কে জানিস না। ভাই ভাই আমাকে ক্ষমা করে দে, আমি সব কিছু বলে দিচ্ছি। রকি এখন আন্ডারগ্রাউন্ডে আছে, আর ও আছে বর্তমানে খাগড়াছড়ির পার্বত্য অঞ্চলে উঁচু পাহাড়ের একটা গুহার মধ্যে। ওখানে সে তার দলবল নিয়ে থাকে আর আমাকে সব কিছু বলে আমি কিভাবে কাজ করব, আর ওখান থেকে আমাকে সব কিছু পাঠায়। ড্রাগসের যত মালামাল আছে সকল কিছু আমাকে ওখান থেকেই দিয়ে থাকে। আর এই কাজে সাহায্য করে থাকে এই শহরের কমিশনার সাহেব, আর কমিশনারের হাত ধরে এই ভার্সিটিতে ড্রাগস প্রবেশ করে। এখন বল, তোরা যে মেয়েগুলোকে কিডন্যাপ করেছিস, ওই মেয়েগুলো এখন আমি কোথায় পাবো? আর ওই মেয়েগুলোকে তোরা কোথায় রেখেছিস? মোট কয়টা মেয়ে আছে তোদের কাছে এখন? ওই মেয়েগুলোকে আমি খাগড়াছড়ি রকির কাছে পাঠিয়ে দিয়েছি, আর রকি ওখান থেকে সেই ইন্ডিয়ার কাঁটাতার কেটে ইন্ডিয়াতে পাঠিয়ে দেবে, আর পরে ইন্ডিয়া থেকে তাদের বিদেশে বিক্রি করে দেওয়া হবে। তবে ওটা অন্য কেউ হ্যান্ডেল করে থাকে, কিন্তু রকিকে কেউ লিড দিয়ে থাকে। আর এর পেছনে কে আছে সেটা জানি না, তবে আমাদের বাংলাদেশের মধ্যে কেউ একজন হবে আমি যতটুকু শুনেছি। তবে যতটুকু শুনেছি সে হলো একজন নামকরা সায়েন্টিস্ট। এই কথা বলার পরে রোহান তখন জাফরকে গুলি করে দিল। আর জাফরকে গুলি করে দেওয়ার পর জাফর ছটফট করতে করতে সেখানেই মারা গেল। আর তখন রোহান খুবই ভালো করে বুঝতে পারলো এর পিছনে কে আছে। ডক্টর রঞ্জিত এখন পর্যন্ত মারা যায়নি। সে ভুয়া খবর ছড়িয়ে সকলের কাছ থেকে আড়াল হতে চেয়েছে, আর এই কারণেই সে এমনটা করেছেন। আর আড়াল হয়ে এসে তার গবেষণা চালিয়ে গেছে। আর গবেষণা চালিয়ে গেলে সে এখন মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে তার ব্যবসা সফল করতে চাইছে। আর মানুষ যখন আতঙ্কে থাকবে তত বেশি তার ব্যবসা লাভ হবে। সে মেয়েগুলোকে কিডন্যাপ করে খুবই সহজে বিদেশে পাচার করে দেবে। এটা ধাপে ধাপে হয়ে থাকে। 100 মেয়ে যদি একসাথে জোগাড় করে তাহলে কয়েকটা এরকম মানুষ থেকে জম্বি বানিয়ে রাস্তায় ছেড়ে দেবে। আর মানুষের মধ্যে আতঙ্ক ভয় থাকবে। এমনকি পুলিশ প্রশাসন কেউই কোনো সাহায্য করবে না। আর এই মুহূর্তে এসে বিদেশে পাচার করে দেবে। আর এটাই হচ্ছে তার প্ল্যান। আর এটা রোহান খুব ভালো করেই বুঝে গেছেন। রোহান তখন হেনাকে নিয়ে গাড়িতে উঠে পড়ল। আর গাড়িতে ওঠার পর হেনা রোহানের দিকে তাকিয়ে আছেন। আর তখন বলতে লাগলো, আমি ভার্সিটিতে এসেছিলাম জাফর এবং নেহার খোঁজ করতে। মিথিলার কোনো এখানে দোষ নেই। মিথিলা অহংকারী টাইপের একজন মেয়ে। তবে তোমার পরিচয় সম্পর্কে আমি খুব ভালো করেই জানি। তোমাকে আমি অনেক আগে থেকেই চিনি। একদিন তোমাকে মার্কেটে দেখেছিলাম, আর সেদিন প্রথম দেখায় তোমার প্রেমে পড়ে যাই। তারপরে আমার কাজের ক্ষেত্রেও ভার্সিটিতে আসি, আর তোমার জন্য মনে করতে পারো যে এক কাজে দুই কাজ হয়ে গেল আর কি। কিন্তু সত্যি বলতে এখন আমার মনে হচ্ছে যে তোমাকে ভালোবাসাটা আমার উচিত হয়নি। কারণ হলো আমার কখন কি হয় সেটা ঠিক নেই। তখন হয়তো আবেগে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু এখন আর তোমাকে কোনো কিছুই বলবো না যে তুমি আমাকে ভালোবাসবে কি না। আমি তোমাকে এখন ফিরিয়ে দেব, কারণ হলো আমার লাইফের কোনো নিশ্চয়তা নেই তার জন্য। এইভাবে একটা মেয়েকে আড়াল থেকে ভালোবাসলেন, আর অথচ মেয়েটার মনের কথাটা আবার না শুনেই এসব কিছু বলছেন কেন? তাহলে কেনই বা ভালোবাসতে গেলেন, আর কেনই বা এত কষ্ট করে ভার্সিটিতে আসতে গেলেন? আমাকে এটা নিয়ে প্রশ্ন করো না প্লিজ। আমি এটার কোনো উত্তর দিতে পারবো না তোমাকে। আমার হাতে অনেক কাজ আছে। আর রাতও অনেক হয়ে গেছে। তুমি তোমার বাসায় চলে যাও। তোমার ফ্যামিলি তোমাকে নিয়ে চিন্তা করছে। যদি আমি আমার লক্ষ্য নিয়ে পৌঁছাতে পারি তাহলে কোনো একদিন আমরা এক হব। সেদিন পর্যন্ত না হয় অপেক্ষা করো। আর যদি মারা যায় তাহলে একতরফা ভালোবেসে মারা গেলাম। এই কথাটা শোনার পরেই হেনা তখন রোহানের হাত শক্ত করে ধরে ফেলল। রোহানের হাত ধরে চোখের জল ফেলে দিল। আর তখনই রোহান তার বাসার সামনে চলে আসলো।
আর হেনাকে নামতে বলল। হেনা গাড়ি থেকে নামতে চাইছিল না, ওর ইচ্ছে করছে রোহানের সঙ্গে যাবার জন্য, কিন্তু রোহান সে কখনোই হেনার সাথে করে নেবে না। এখন রোহান হেনাকে নামিয়ে দিল, আর হেনাকে নামিয়ে দেওয়ার পর রোহান তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে কমিশনারের বাসার সামনে চলে আসলো। আর কমিশনারের বাসায় এসে সরাসরি অ্যাটাক করতে ভিতরে প্রবেশ করলো। রোহান গুলি করতে করতে ভিতরে প্রবেশ করলো, আর তখন দেখতে পারলো কমিশনার তাকেও গুলি করছে, কিন্তু রোহানের লোকজন কাছে ওরা কোনোভাবেই পারল না, আর কমিশনারকে গুলি করলো। কমিশনারকে গুলি করে দেওয়ার পরে তখন পুরো বাসাটা আগুন জ্বালিয়ে দিল। তারপর সেখান থেকে হেলিকপ্টারে করে সে খাগড়াছড়িতে চলে আসলো। প্রায় 15টা হেলিকপ্টার খাগড়াছড়িতে চলে আসলো, আর বাকি সবাই গাড়িতে করে চলে যাচ্ছিল। রোহান হেলিকপ্টারে করে সেই গুহার কাছাকাছি নামলো, আর পাহাড়ে নামার পর তখন তার লোকজনকে বলতে লাগলো, আমার কথা ছাড়া কেউ কোনো অ্যাটাক করবে না। আমি যখন বলবো তখনই তোরা ফায়ার করবি, আর এর আগে কখনোই ফায়ার করবি না। আর এই জায়গাটা আমরা কখনোই আগে আসিনি, এমনকি এই জায়গা নিয়ে কখনো তোরাও পড়াশোনা করিসনি। আর যেহেতু তারও ট্রেনিং করেছিস, আমার বিশ্বাস তোরা পারবি। আরেকটা কথা মনে রাখবি, কোনোভাবে যদি রকি একবার পালিয়ে যেতে পারে তাহলে কিন্তু তাকে আর খুঁজে বের করা সম্ভব না, সে কিন্তু আবারও আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। রোহান তখন সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। সামনে এগিয়ে যাওয়ার পর দেখতে পেল ওখানে আরও 2 জন মিলে পাহারা দিচ্ছে। রোহান তখন কোনো কথা ছাড়াই ওদেরকে গুলি করে দিল, আর ওদেরকে গুলি করে দেওয়ার পর বাকি সবাই অ্যালার্ট হয়ে গেল। আর তখন রোহানের লোকজন গুলি করতে শুরু করলো, আর এটাতে ছিল সবচেয়ে বড় ভুল। রোহান ছিল এমনিতেই সামনের দিকে এগিয়ে যাবে, কিন্তু ওরা ভুল করে গুলি করতে শুরু করে দিয়েছেন। রোহানের গুলি করা দেখে ও এখানে ছোট্ট ভুলের জন্য এদিকে রকি তখন তার গোপন জায়গা দিয়ে হেলিকপ্টারে করে পালিয়েছে, আর রোহান তার লোকজন মিলে সকলকে মেরে ফেলার পর সেখানে আর রকিকে খুঁজে পেল না। আর রকিকে খুঁজে না পেয়ে রোহান বুঝতে পারল রকি এখান থেকে পালিয়ে গেছে। আর এদিকে রোহান তখন রায়হানকে বলতে লাগলো, আমি তাদেরকে বারবার বলেছিলাম যে আমি অ্যাটাক করেও তোরা কোনো অ্যাটাক করবি না। ওরা হয়তো ভাবতে পারতো যে যে কোনো একজন এসেছে, কিন্তু তোরা এটা করার পরে রকি খুব ভালো করে বুঝতে পেরে গেছে যে এখানে আমি এসেছি। রকি হেলিকপ্টারে করে পালিয়ে গেছে। 100 বার বললাম তোদেরকে আমি, কিন্তু তোরা এটা কি করতে পারলি? বস, আসলে আমরা ভেবেছিলাম যে আপনার ফায়ার করা মানেই আমরা ফায়ার করব। আসলে আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে এবারের মতো ক্ষমা করে দিন। আর রকি এখান থেকে পালিয়ে হয়তো ওই রঞ্জিতের কাছে যাবে, তবে রঞ্জিত আমার মনে হয় বাংলাদেশের মধ্যে আছে, কিন্তু হয়তো সে আন্ডারগ্রাউন্ডের মধ্যে থাকবে। সেটা ঠিক আছে, ওদের কাছে যাবে সেটা আমিও জানি, কিন্তু রঞ্জিত এখন আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে, কারণ সবার কাছে এসে মৃত, তাই ওর জন্য আরও বেশি সুবিধা হবে। আর এখন তো সে ছদ্মবেশ ধারণ করে থাকবেন, এখন সেটাই হলো সবচেয়ে বড় সমস্যা। ভাই, আমার মনে হচ্ছে কি আমাদের আশেপাশের কেউ হয়তো যাকে আমরা কখনো একবার দেখেছি তাদের মধ্যেই রঞ্জিত হতে পারে। কারণ সে যদি পালিয়ে থাকে তাহলে কখনোই থাকতে পারবে না, আমাদের চোখের সামনে হয়তো ঘুরে বেড়াচ্ছিল এতদিন, আর আমরা কোনো কিছুই খেয়াল করিনি, বা খেয়াল করে কখনোই দেখিনি ভালো করে। বস, ও কিন্তু একদম ঠিক কথা বলেছেন, হয়তো আমাদের চোখের সামনে কখনো ঘুরে বেরিয়েছিল, আর আমরা এগুলো দেখেও তেমন একটা গুরুত্ব দেইনি, খেয়াল করিনি। আর এজন্যই হয়তো সে বুঝে গেছে আমরা তাকে আর কখনো ধরতে পারবো না। হ্যাঁ, এটাও ঠিক যে হয়তো বা এমন কেউ যারা আমার চোখের সামনে ঘুরিয়ে বেরিয়েছিল, কিন্তু আমি হয়তো তেমন একটা কোনো খেয়াল করিনি। আর এই খেয়াল না করার কারণেই আজকে এই অবস্থা দেখতে হয়েছে। কারণ একজন মানুষ কখনোই পালিয়ে থাকতে পারবে না। বাংলাদেশের প্রতিটা জেলায় আমার লোকজন রয়েছে, কারণ কখনোই পালিয়ে থাকতে পারবে না। সে খুব ভালো করেই জানে সে পালিয়ে থাকলেও আমি তাকে ঠিকই খুঁজে বের করতে পারবো, কিন্তু সে আমার হয়তো চোখের সামনেই ছিল, কিন্তু আমি তাকে দেখতে পারিনি। বস, আপনি যখন ভার্সিটিতে গিয়েছিলেন তখন কি আপনি অদ্ভুত কোনো একটা লোককে দেখতে পেয়েছেন? যে কোনো লোক হতে পারে, আপনি একটু মনে করে দেখুন। আমার কাছে একটা সিসিটিভি ফুটেজ আছে,
আপনি আমাকে বললেন না যে সিসিটিভি ভালো করে চেক করার জন্য? তখন আমি একটা ভিডিও দেখেছিলাম, আর ওই ভিডিওটার মধ্যে একজন অদ্ভুত লোকে দেখতে পারলাম। কারণ দারোয়ানের মতো একজন লোক অনেক বড় টাইপের, আর কিছুটা রঞ্জিতের সঙ্গে মিলে যায়। আমি ভেবেছিলাম মানুষের মতো মানুষ হতেই পারে চেহারা, তার জন্য আর বেশি গুরুত্ব দেইনি। তারপর আপনি অন্য কাজ দিলেন, আর আমি সেই কাজে ব্যস্ত হয়ে পড়লাম। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। দারোয়ানকে প্রথমেও আমার এরকমটাই মনে হয়েছিল, আর আমিও তোর মতো করে ভেবেছিলাম মানুষের মতো মানুষের চেহারা হতেই পারে। চল তাহলে আজকে তো তাকে খুব সামনাসামনি থেকে ধরে আসি। বস, আমার মনে হয় না সে এখন থাকবে, কারণ অলরেডি রাত 2টা বেজে গেছে। কালকে ভার্সিটিতে আপনি আবারও সেই যাবেন। ও কিছুটা মজা নেবে মনে হয় আপনাকে নিয়ে, কারণ সে খুব ভালো করে জেনে গেছে জাফর আর নেহাকে আপনি নিজের হাতে মেরেছেন। তবুও কিন্তু সে ভার্সিটিতে থেকে চলে যাবে না, কারণ ভার্সিটি থেকে চলে গেলে সবাই তাকে নিয়ে সন্দেহ করবে জাফর মারা যাওয়ার পরপরই এসে চাকরি ছেড়ে দিয়েছে। রোহান তখন সবাইকে নিয়ে চলে আসলো। রোহান সবাইকে নিয়ে চলে আসার পরে সে তার বাসায় শুয়ে পড়ল। আর বাসায় শুয়ে পড়ার পর তখন সে হেনাকে কল দিল। কল দেওয়ার পরে হেনা কলটা রিসিভ করলো। তখন এই পাশ থেকে রোহান বলতে লাগলো, তোমার কি কখনো সন্দেহ হয়েছে দারোয়ানকে নিয়ে? তুমি তো ভার্সিটিতে অনেক আগে থেকেই পড়াশোনা করছো। তুমি আগের দারোয়ানের সঙ্গে এরকম ধরনের সাথে কোনো মিল পাও তোমার মনে হয়? না, আগে দারোয়ান তো মারা গিয়েছে, আমি এটাই শুনেছি। আর ওনার পরিবর্তে আরেকজন নতুন এসেছে। নতুন দারোয়ানকে তো আমার কখনো সন্দেহ হয়নি, উনি ওনার মতো করেই ডিউটি করতো। মানুষ থেকে জন্তু যে আবিষ্কার করেছিল সেটা হলো ডক্টর রঞ্জিত, আর ডক্টর রঞ্জিত এখনো পর্যন্ত মারা যায়নি। আর ওই দারোয়ানটাই হলো রঞ্জিত। দেখি না তোমাদের ভার্সিটির ল্যাবে তার নিজের কাজ করে থাকে। তোমাদের ভার্সিটির সায়েন্স ল্যাবটা তার দখলে, তুমি দেখেছো। কিন্তু কেউ সায়েন্স ল্যাবের মধ্যে প্রবেশ করে না প্রায় 6 মাস ধরে, আর কেউ ওটার ব্যাপারে কথাই বলে না। সবাই মনে করে ওইটা বন্ধ হয়ে নষ্ট পড়ে আছে, কিন্তু এটা সম্পূর্ণটা ডাক্তার রঞ্জিতের। রঞ্জিত? তাহলে কি ভার্সিটিতে যত মেয়ে কিডন্যাপ হয়ে যেত আর ধর্ষণ সব কিছু রঞ্জিত আর জাফর মিলে করতো? আমি তো আসলেই ভাবতে পারছি না, এরকম একটা কাছের লোক থাকার পরেও আমরা তাকে কোনোভাবে চিনতে পারিনি। তুমি কালকে ঠিক স্বাভাবিকভাবে ভার্সিটিতে যাবে, আর আমিও ঠিক কালকে ভার্সিটিতে যাব। তুমি কালকে আমার কথা ছাড়া কোনো কাজ করবে না, আর ক্লাস কখনই করবে না। রোহান তখন হেনাকে বুঝিয়ে দেওয়ার পর কল কেটে দিল। আর কল কেটে দেওয়ার পর রোহান ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা খুব ভোরবেলা রোহান ঘুম থেকে উঠল আর সবাইকে বলল ভালোভাবে থাকার জন্য। রোহান আবারও সেই আগের পরিবেশে ভার্সিটিতে চলে আসলো। এসে দেখতে পারলো দারোয়ানটা তার মতো করে গেটের কাছে বসে আছে। আজকে খুবই তাকে বিষণ্ণ দেখাচ্ছে। রোহান দূর থেকে লক্ষ্য করছে, আর তখনই হেনা তার কাছে চলে আসলো। হেনা আসার পর তখন বলতে শুরু লাগলো, আমি সকাল থেকে লক্ষ্য করছি আজকে কোনো কিছু একটা খোঁজার চেষ্টা করছে, কিন্তু কি খোঁজার চেষ্টা করছে সেটা তো বুঝতে পারছি না। হয়তো কাউকে খুঁজছে অনেক ভালো করে। তুমি তোমার মতো করে চলে যাও, আমি আমার মতো করে থাকি। তুমি যদি আমার সাথে থাকো তাহলে কিন্তু সমস্যা হবে। তুমি এখান থেকে যাও। তারপর রোহানের কথা শুনে হেনা ওখান থেকে চলে যায়। আর হেনা ওখান থেকে চলে যাওয়ার পরে রোহান তখন একা একাই ভার্সিটির ওই সায়েন্স ল্যাবের মধ্যে প্রবেশ করলো। আর সায়েন্স ল্যাবের মধ্যে প্রবেশ করার পরে সে ভেতরে ঢুকে অবাক হয়ে রইল, কারণ এখানে সমস্ত কিছু রয়েছে, সমস্ত ফর্মুলা রয়েছে কিভাবে একটা মানুষের উপর এগুলো প্রয়োগ করলে জেন্ডার চেঞ্জ হয়ে যন্ত্রতে পরিণত হয়। রোহান এগুলো দেখে একা একাই তখন বলতে লাগলো, মানুষ তার জ্ঞানকে সঠিকভাবে কাজে না লাগিয়ে এসব কাজে লাগায়। একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে ঠিক এমন চিন্তা ভাবনা করতে পারে, শালা আজকে তোকে মেরে মানুষের পাপ মোচন করব। রোহান ল্যাবের মধ্যে সময় দিতে লাগলো। আর ওদিকে রঞ্জিত, সে রোহানকে খুব ভালো করে চিনে ফেললো, কারণ রকি এসে রোহানের কথা জানিয়ে দেয়। আর জানিয়ে দেওয়ার ফলে রঞ্জিত এদিকে হেনা এর ব্যাপারে
জানতে পারে। আর রঞ্জিত আর কোনো কিছু না ভেবেই হেনাকে কিডন্যাপ করে সে ভার্সিটি থেকে পালিয়ে যায়। আর ভার্সিটি থেকে হেনাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার পরে তখন কমিশনারকে কল দেয়। আর কমিশনারকে কল দেওয়ার পর তখন এদিকে রঞ্জিত বলতে লাগলো, কিরে তুই তোর মেয়েকে দিয়ে আমার পেছনে লাগিয়েছিস আমার খোঁজ নেওয়ার জন্য। আর আমি তো মিথ্যা সরিয়েছিলাম যে আমি 2 বছর আগেই মারা গেছি, শুধুমাত্র সরিয়েছিলাম আমার গবেষণার মধ্যে সময় দেওয়ার জন্য। নাহলে মানুষজন আমাকে নিয়ে খারাপ কথা বলতো, আমাকে ডিস্টার্ব করতো, যেটা আমার একদম পছন্দ নয়। কিন্তু রোহানের সঙ্গে নিয়ে তোর মেয়েটা আমার খবর রোহানকে দিচ্ছে। তোর মেয়েকে বাঁচাতে চাইলে রোহানকে নিয়ে এখনই আমার একটা বাগান বাড়িতে চলে আয়। তুই যদি ভেবে থাকিস যে আমার মেয়েকে নিয়ে তুই খুব বড় একটা কাজ করে ফেলেছিস, এটা ভেবে থাকলে ভুল ভাবছিস। কারণ রোহানের সম্পর্ক তুই ভালো করে জানিস। রোহানকে আর সে কি করতে পারে সেটা তোর আজকে নতুন করে জানতে হবে না। আমার মেয়েকে নিয়ে আমি এখন মোটেও টেনশন করছি না। যা করার রোহানই করবেন, আমার কোনো কিছু করা লাগবে না। আমি কি করব জানিস? রোহান যখন তোদেরকে নিজের হাতে মারবে, তারপর আমি পুলিশ ফোর্স নিয়ে যাব আর লাশগুলোকে নিয়ে আসব আর রিপোর্ট করব আমার সঙ্গে ফায়ার করা অবস্থায় ওরা মারা গেছে, নিজেকে বাঁচাতে ওদেরকে গুলি করতে হয়েছে। বুঝতে পারলি? তোর কথা শুনে সত্যি অনেক বেশি হাসি পাচ্ছে। তুই ভাবলি কি করে এটা হবে? তুই আমার লোকজন সম্পর্কে জানিস না? আমি এমন একটা আবিষ্কার করেছি যে আমার লোকজনকে কষ্ট করে আর রোহানকে মারতে হবে না, ওই জন্তু করে রোহানকে খেয়ে ফেলবে। বুঝতে পারছিস? যাই কিছু বলিস না কেন, তোর আজকে জীবনের শেষ দিন। তুই শুধু মৃত্যুর সময় গুনতে থাক, যে কোনো সময় তোর আজরাইল চলে আসতে পারে। তোর মনে হয় বিশ্বাস হচ্ছে না আমি তোর মেয়েকে তুলে নিয়ে এসেছি। নে মেয়ের সঙ্গে কথা বল। বাবা, ওরা আমাকে ধরে নিয়ে এসেছে, আমাকে বাঁচাও, তুমি যেভাবে পারো রোহানকে খবর দাও। রোহান জানে না, রোহান এখন সায়েন্সের ভেতরে আছে, আর ল্যাবের ভেতর গেলে নেটওয়ার্ক কাজ করে না। এই কথা বলার পরেই রঞ্জিত হেনায়ের কাছ থেকে মোবাইলটা কেড়ে নিল। আর মোবাইলটা কেড়ে নেওয়ার পর কল কেটে দিল। আর এদিকে কমিশনার তাড়াতাড়ি করে ভার্সিটিতে চলে আসলো। আর ভার্সিটিতে যাওয়ার পরে সে সায়েন্স ক্লাবের ভিতরে যাওয়ার পরে দেখতে পারলো রোহান সেখানে রঞ্জিতের ল্যাপটপ ঘাটাঘাটি করছে। আর তখন কমিশনার রোহানকে বলতে লাগলো, রোহান হেনাকে রঞ্জিতের লোকজন তুলে নিয়ে গেছে। রঞ্জিত তাকে নিয়ে কোথায় গেছে সেটা আমি জানি না, বলল তার একটা বাগান বাড়ি আছে আর ওখানে নিয়ে গেছে। তুমি যেভাবে পারো আমার মেয়েকে ফিরিয়ে এনে দাও। আপনারা টেনশন করবেন না, আমি আছি। হেনার কোনো ক্ষতি হতে দেব না। আর রঞ্জিতের এত সাহস হয়ে যায়নি যে হেনার কোনো ক্ষতি করবে সে। রোহান তখন কমিশনারের সঙ্গে কথা বলে তার গোডাউনে চলে আসলো। আর তার গোডাউনে আসার পরে তখন রায়হান রোহানের দিকে এগিয়ে আসলো। রায়হান রোহানের দিকে এগিয়ে আসার পর তখন রোহানকে বলতে শুরু করলো, বস, আপনি চিন্তা করবেন না, এবারে রকি এবং রঞ্জিতকে আমরা মেরে ফেলবো। ওই শালার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই, অনেক হয়েছে। রোহান তার লোকজনকে বুঝিয়ে দিল কিভাবে কি করতে হবে। আর রোহান সে গাড়িতে করে একাই চলে যাচ্ছে এই বাগানে বাড়ির উদ্দেশ্যে। আর তার পেছনে অনেকগুলো গাড়ি সারি সারি করে আসছে। গাড়িগুলো খুবই দ্রুত গতিতে এগিয়ে আসছেন। আর রোহান বাগান বাড়িতে যাওয়ার পরে গাড়ি রেখে তখন সামনের দিকে এগিয়ে যায়। আর কয়েকজন ছেলে এসে রোহানের হাতে পেছনে বেঁধে তখন নিয়ে যেতে থাকে ওই বাগান বাড়ির ভেতরে। এদিকে রোহান তার লোকজনকে সিগন্যাল দিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে। রোহানকে ভেতরে নিয়ে যাওয়ার পরে যখন রঞ্জিত তাকে দেখে হাসতে শুরু করলো। আর তখন রঞ্জিত রোহানকে কটাক্ষ করে বলতে লাগলো, আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং রোহান চৌধুরী এখন আমার লোকজনের কাছে বন্দি। এটা কি আসলে মেনে নেওয়া যায়? না, আসলেই মেনে নেওয়া যায় না। এভাবে তোর পরাজয় আমি আসলে মেনে নিতে পারছি না। ভেবেছিলাম আর একটু খেলবো তোর সঙ্গে, কিন্তু তুই তো আগেই হার মেনে নিয়েছিস। এদিকে তোর স্বপ্ন বাস্তবায়ন করবি আর ওদিকে আমার আন্ডারওয়ার্ল্ডে তোর রাজত্ব থাকবে। তুই আর রকি মহলে পুরো সিস্টেমটাকে বদলে দিবি। আর এই চিন্তা করে থাকলে ভুল ভাবছিস। আর রকি, তুই ভেবেছিলি রঞ্জিতের সঙ্গে হাত মিলিয়ে তুই আন্ডারওয়ার্ল্ডে প্রবেশ করবি আর পুরো আন্ডারওয়ার্ল্ড এটা তোর হয়ে যাবে। আর ওদিকে রঞ্জিত তার নাম করে ফেলবে, বিশ্বের মধ্যে 1 নাম্বার সায়েন্টিস্ট হয়ে যাবে রঞ্জিত।
আর তোদের দুজনের স্বপ্ন পূরণ হয়ে যাবে। যদি এই স্বপ্ন পূরণ করতে আমি না বাধা হয়ে দাঁড়াতাম, আমি যদি না থাকতাম, তাহলে স্বপ্নটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যেত। কি ঠিক বললাম তো? তুই থাকতে আমি একা কখনোই পারবো না। আমার একটা স্বপ্ন, বড় আন্ডারওয়ার্ল্ড আমার হবে। পুরো আন্ডারওয়ার্ল্ডের যত মাফিয়ারা আছে সকলেই আমার কথা চলবে। কিন্তু তুই যে পর্যন্ত বেঁচে আছিস সে পর্যন্ত আমার এই স্বপ্ন কোনোদিনও পূর্ণ হবে না। তাই তো তোকে আজকে আমি নিজের হাতে মারবো। এতই সহজ আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং রোহান চৌধুরীকে হত্যা করা? এই রোহান চৌধুরী একদিনে তৈরি হয়নি। এই রোহান চৌধুরী ছোটবেলা থেকে মানুষের লাথি খেতে খেতে একটা সময় তীক্ষ্ণ হয়ে তারপর মাফিয়া কিং হয়েছে। ছোটবেলায় রাস্তায় রাস্তায় মানুষ হয়েছিলাম, কেউ তো টাকা দিয়ে সাহায্য করেনি আমাকে, নিজের টাকা নিজেই কামিয়েছে। এখন আমার যে টাকা পয়সা আছে সেটা মনে হয় না আমার 4 পুরুষ খেয়ে শেষ করতে পারবে। আর শোন, রাস্তায় মানুষ হয়েছি তো ছোটবেলা থেকে, তার জন্য খুব ভালো করে বাস্তবতাটা আমি ভালো বুঝি। আর কোনো মানুষ কী রকম, তার দৌড় কতটুকু, এটা আমাকে তুই চিনাবি না। আর যদি আমি এটা না চিনতাম তাহলে আমি পুরো আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করতে পারতাম না। বিভিন্ন দেশের মাফিয়ারা আজকে আমার সঙ্গে কথা বলার জন্য ওয়েট করে থাকে। শুধুমাত্রই আমার ক্ষমতার জন্য আমি সবগুলো নিজে এগুলো অর্জন করেছি। আজকে আমাকে সবাই চিনে আমার কাজের জন্য, বুঝতে পারলি? এতদিন ধরে আমি চেয়েছিলাম এই সিস্টেমটাকে বদলে দেব, আর এই সিস্টেমের সম্পূর্ণ দায়ভার আমিই নেব। কিন্তু তোর জন্য কোনোভাবে সম্ভব হচ্ছিল না। তাই তো আমি রঞ্জিতের সঙ্গে হাত মিলিয়ে এই প্ল্যানটা তৈরি করে ফেললাম। আর এই প্ল্যানের মধ্যে তুই সবচেয়ে বাধা হয়ে দাঁড়িয়েছিস। আমার সবগুলো লোককে তুই নিজের হাতে খুন করেছিস, আর ওদের লাশগুলোকে এমনকি খুঁজে পর্যন্ত আমি পাইনি। এমনকি আমার ছোট ভাইকে মেরেছিস তুই। এতগুলো লোকের মাঝে তোর ভাই কোনটা ছিল সেটাই তো জানি না। হবে হয়তো কোনো টাকা মেরে দিয়েছি। খাগড়াছড়ি থেকে পালিয়ে এসেছিস আর ভেবেছিলি তুই সফল হয়ে গেছিস রঞ্জিতের কাছে। আসলে কে আসিস? রোহনকে একটু বুঝে দে আমি কি করতে পারি। আর হ্যাঁ না শালে, রোহনকে মেরে তোর সঙ্গে আমি বিছানা গরম করবো। তোর কথা শুনে সত্যি অনেক মজা পেলাম। রোহানকে মারতে পারলে আমি নিজেই আমার সব কিছু তোকে দিয়ে দিব। তবে রোহানকে আগে মেরে দেখ, তারপর দেখবি আবার তুই নিজে আবার না পটল তুলবি। এই কথাগুলো শুনে রঞ্জিত অনেক রেগে যায়, আর রঞ্জিত নিজেও মারতে আসলো। আর রোহান এদিকে সবাইকে মারতে লাগলো। রোহানের সঙ্গে কেউ পারলো না। আর তখনই চারদিক থেকে গোলাগুলির আওয়াজ আসলো। রোহান লোকজন এসে ফায়ার করতে লাগলো চারদিক থেকে। আর এদিকে রোহান তখন হেনার হাতের বাঁধন খুলে দেয়। আর হেনার হাতের বাঁধন খুলে দেওয়ার পরে তখন রোহান গুলি করতে করতে হেনাকে নিয়ে চলে যায়। আর হেনাকে সাইডে রেখে সেও গুলি করতে লাগলো। আর হঠাৎ করেই হেনা ভয় পেয়ে রোহানকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর তখন রোহান হেনাকে বলতে লাগলো, তুমি গাড়িতে গিয়ে বসো, এখানে থাকাটা তোমার ঠিক হবে না। আমি ওদেরকে শেষ করে তারপরে আসছি, না হলে যে কোনো সময় রঞ্জিত এবং রকি পালিয়ে যেতে পারে। আমি যাব না তোমার সঙ্গে, থাকবো না। মরলে দুজন একসঙ্গে মরবো, আর বাঁচলে দুজন একসঙ্গে বাঁচবো। আবার অনেক বেশি ভয় করছে। রোহান আর কোনো কথা বলল না। রোহান ওদেরকে গুলি করলো। আর গুলিতে রকি আগেই মারা যায়। আর রকি মারা যাওয়ার পরে দেখতে পারলো রঞ্জিত অন্যদিকে পালিয়ে যাচ্ছে। আর রোহান দৌড়ে গিয়ে রঞ্জিতকে ধরে ফেললো। আর রোহানের লোকেরা ওদের লোকজনকে সবাইকে মেরে ফেলছে। আর রঞ্জিতকে ধরে ফেলার পরে তখন রোহান বুকের উপর পা দিয়ে বলতে লাগলো, আমার একটা জিনিস তোর কাছে জানার ইচ্ছে, সেটা হলো মানুষ এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারে বলতে পারিস? তুই ভার্সিটির মেয়েগুলোকে রকিকে দিয়ে কিডন্যাপ করাতে, আর কিডন্যাপ করিয়ে ওদেরকে জন্তু বানিয়ে দিতে তোর গবেষণার কাজের জন্য আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিয়েছে। সেগুলো ভালো কাজে খরচ করতি, দেশের মানুষের কাজে লাগতে, এমন কিছু আবিষ্কার করতে যেটা মানুষের উপকার হতো। এসব নাম ডাক দিয়ে কি হবে বলতে পারিস? আমি চেয়েছিলাম ক্ষমতা থাকবে পুরো বিশ্বের যত সায়েন্টিস্ট আছে সবাই আমাকে নিয়ে গর্ব করবে, সবাই আমার কাছে আসবে। আমি ক্ষমতা চেয়েছিলাম, আর ক্ষমতার লোভে পড়ে আমি এসব করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দে রোহান, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। অনেক দেরি হয়ে গেছে। প্রায় কত ছেলে মেয়ে তোর কাছে ক্ষমা চাইতো, কিন্তু তুই তাদেরকে ক্ষমা করিসনি। তোদের ব্যবসার জন্য জাফরকে ভার্সিটিতে পাঠিয়ে দিয়েছিস, আর সেও একই কাজ করেছে।
আমাকে ক্ষমা করে দেন, আমি বাঁচতে চাই। আমার নিজের জীবন ভিক্ষাটাতে আমি তোর কাছে আমার নিজের জীবন ভিক্ষা চাইছি। তোকে ক্ষমা করলে এই সাধারণ মানুষগুলো আমাকে ভুল বুঝবে। সাধারণ মানুষ তাকে কখনো ক্ষমা করবে না, আমি ক্ষমা করলেও। এই কথা বলার পরে রোহান তখন রঞ্জিতকে গুলি করে দেয়। আর রঞ্জিতকে গুলি করে দেওয়ার পরে রোহান পুরো বাগান বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। তারপরেই পুলিশ চলে আসলো। কমিশনার এটাই করলো যেটা তার রঞ্জিতকে বলেছিল। কমিশনার রিপোর্ট তৈরি করলো। কমিশনারের সঙ্গে ফায়ারিং স্পটে তারা সবাই মারা গেছে। আর সকল প্রমাণ অনেক আগেই রোহান তার কাছে রেখেছিল। রোহান পেন ড্রাইভ দেওয়ার পরে বলল, এখানে সব প্রমাণ রয়েছে। তারপর রোহান হেনাকে নিয়ে চলে আসলো। আর এদিকে কমিশনারের মুখে হাসি। রোহান হেনাকে নিয়ে চলে আসায় আর ওদের ধুমধাম করে বিয়ের আয়োজন করা হলো। আর রোহান এখন দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে, ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। আর তখনই পেছন থেকে রায়হান বলতে লাগলো, বস, আপনি আমাদের জন্য এত কিছু করেছেন, আর আপনার জন্য আমরা কোনো কিছুই করতে পারলাম না। এটাই হচ্ছে সবচেয়ে বড় আফসোস। এত খুঁজলাম কিন্তু কোনো ফার্মেসি খোলা পেলাম না, তাই আর কিছু করার নেই। তোরা কি এখান থেকে যাবি? এমনিতেই আজকে অনেক ধকল গিয়েছে, যা গিয়ে ঘুমিয়ে পড়, আমাকে একদম ডিস্টার্ব করবি না। সকলেই তখন রোহানের কথা শুনে হাসতে লাগলো। আর রোহান কিছুটা লজ্জা পেয়ে ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করার পরে দরজা লক করে দিল। আর দরজা লক করার পরে বিছানার দিকে তাকিয়ে দেখতে পেল লাল বেনারসি পরে বিছানার উপর চুপটি করে বসে আছে হেনা। ওর কাছে যাওয়ার পরে ঘুমটা তুলল। আর তখনই হেনা বলতে লাগলো, কি ব্যাপার, এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? হ্যাঁ, মনে হয় আজকে আমাকে প্রথম দেখছেন? এবার তাকিয়ে থাকবেন না, নজর লেগে যাবে আমার। তাই নাকি? তা এতদিন তো তোমাকে এই সাজে দেখিনি, আজকে প্রথম দেখলাম। বিশ্বাস করো, এতটা মনের মধ্যে প্রশান্তি লাগছে যে আর বলে বোঝানো সম্ভব না। তা ম্যাডাম, বয়স তো আর কম হলো না, এবারে ভবিষ্যৎ প্রজন্মকে আনার জন্য চেষ্টা করি। তোমার মুখে তো কোনো কিছু আটকায় না। আগে লাইট অফ করে এসো, তারপর তুমি তোমার ওয়াইফকে কি করবে না করবে সেটা তুমি ভালো করে জানো। তারপর রোহান উঠে এসে লাইট অফ করে দিল। আর তখনই হেনা তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আর এভাবে দুজনে মিলে হারিয়ে গেল এক অজানা রাজ্যে। খুব ভালোই চলছিল রোহান এবং হেনার দিনগুলো। আর এভাবেই প্রায় বেশ অনেকগুলো মাস কেটে যায়। একদিন সকালবেলা রোহান বসে টিভি দেখছিল। তখনই হঠাৎ করেই বেলার ব্রেকিং নিউজ, গ্যাংস্টার রকি আহমেদ সেনাবাহিনীর ওয়েবসাইট হ্যাক করে সকল তথ্য হাতে নিয়েছে। এই গ্যাংটার রকির এই তথ্য নেওয়ার পরেও যদি কোনো ক্ষতি করে তাহলে এখানে অনেক বড় ক্ষতি হয়ে যাবে সেনাবাহিনীর, যার জন্য অনেক অনেক বড় মাসুল দেওয়া লাগতে পারে। আর এটা যদি পার্শ্ববর্তী দেশের কেউ জানতে পারে তাহলে এদেশে তারা অ্যাটাক করতে পারবে। তাদের অ্যাটাক করতে পথ অনেকটাই সহজ হয়ে যাবে। আর এই কারণে সকল প্রশাসনের লোকজন টেনশনে আছে। অনেক বড় বড় হ্যাকাররা চেষ্টা করছে ওয়েবসাইট ফিরিয়ে আনার জন্য, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমরা একটু পেছনে ফিরে তাকাই। বেশ কয়েক মাস আগে রোহান রকিকে মেরে ফেলেছিল। তাহলে কি সেদিন রকি রোহানের হাতে মারা যায়নি? ঘটনাটা ঘটেছিল 26শে সেপ্টেম্বর। ওই দিন রোহান এবং তার লোকজন সহ সবাই রকি এবং তার পার্টনার রঞ্জিতকে ওনারা মেরে ফেলেছিল। তাহলে কি সেদিন তারা মারা যায়নি? রকি তাহলে এতদিন পরে আবারও ফিরে এসেছে মানুষের ক্ষতি করার জন্য? তাহলে কি আবারও শুরু হবে রোহান এবং রকির যুদ্ধ? যে যুদ্ধে মানুষকে আর কত রক্ত দিতে হবে, তাদের লোকজনকে আর কত রক্ত দিতে হবে। এদিকে আমরা খবর নিয়ে জানতে পারলাম রোহান চৌধুরী এখন তার নিজের বিজনেসের নিয়ে ব্যস্ত। সে কি আবার দেশের মানুষের টানে দেশের স্বার্থে আবারও মাফিয়া কিং হয়ে ফিরে আসবে? এ ব্যাপারে আমরা সেনাবাহিনীর প্রধান কর্নেলের চৌধুরীর কিছু বলতে পারবেন, চলুন জানা যাক। একথা বলার পরেই সাংবাদিক সাদিয়া উনি সাইফুদ্দিন, যিনি সেনাবাহিনী কর্নেল, তার কাছে প্রশ্ন করলেন। অনেক সাংবাদিক তাকে ঘিরে ধরে আছে। আর তখন কর্নেল সাইফুদ্দিন তখন ওদেরকে বলতে লাগলো, এখন পর্যন্ত আমরা হ্যাকারদের সঙ্গে কোনো কথা বা যোগাযোগ করতে পারিনি। সে নিজে থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করবে, তারপর আমরা জানতে পারবো ও আসলে কি চায়। যদি মুক্তিপণ দাবি করে
তাহলে তো আমাদের দেওয়া লাগবে, এটা 100% শিওর। আপনাদেরকে শুধু শুধু মিথ্যা বলে কোনো লাভ নেই। আমরা চেষ্টা করছি, এখন বাকিটা সময় আসলে দেখা যাবে। আপনারা এখন বিরক্ত না করে আমাদেরকে কাজ করতে দিন, আর আপডেট পেলে আমরা নিজেরাই জানাবো। সাইফুদ্দিনের কথাগুলো শুনে নিউজ সাংবাদিকরা আবারও তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। এদিকে রোহানের মাথায় কোনো কিছুই ঢুকছে না। রোহান তো মনে হয় আকাশ থেকে পড়ল। কারণ রোহান যে তাকে নিজের হাতে গুলি করে মেরে ফেলেছিল, তাহলে কিভাবে সে আবারও ফিরে আসলো, তাও আবার এরকম হয়ে। রোহান এসব কিছুই চিন্তা করছিল, আর তখনই হেনা চলে আসলো। আর হেনা আসার পরে টিভির নিউজ দেখতে পারলো, আর টিভির নিউজ দেখে রোহানের মুখের দিকে তাকিয়ে আছে। আর কিছুক্ষণ তাকিয়ে থাকার পর প্রশ্ন করতে লাগলো, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না রকি, আবার কিভাবে ফিরে আসতে পারে? রকিকে তো তুমি নিজের হাতে গুলি করে মেরে ফেলেছিলে, তাহলে সে কিভাবে ফিরে আসবে? সে তো আমাদের চোখের সামনে মারা গেল। আসলে আমিও তো কোনো কিছু বুঝতে পারছি না কিভাবে সে আবারও বেঁচে উঠলো। তবে আমার মনে হচ্ছে ওই দিন আসলে আমরা রকিকে মারিনি, রকির মতো দেখতে কাউকে মেরেছি। এটাই হতে পারে, কারণ রকির মতো লোক এত তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা করার জন্য আসবেন, এটা সত্যি ভাবার বিষয় ছিল আমাদের। তবে আমাকে কথা দিতে হবে, তুমি আর কখনো এসব কিছুর মধ্যে যাবে না। সেনাবাহিনীর ওয়েবসাইট হ্যাক করে নিয়েছে, এখানে তোমার কি করার আছে? তোমার তো কোনো কিছু করার নেই। তুমি তো আগের চেয়ে এখন ভালো হয়ে গেছো, তুমি আর পুরোনো লাইফে ফিরে যেতে পারবে না। দেখো, তুমি বোকার মতো কথা বলবে না। আমি জানি রকি যে এখন আমার পেছনে লাগবে, সেটা তুমি 100% ধরে রাখো। কারণ আমি তার এত বড় ক্ষতি করেছি, আর সে আমাকে কোনো কিছু না করেই এইভাবে ছেড়ে দিবে। আর সেনাবাহিনীর ওয়েবসাইট হ্যাক করেছে এটা সবাইকে জানানোর জন্য যে সে এখনও বেঁচে আছে, তার ক্ষমতা একটু সবাইকে দেখাতে চাইছেন। আমাকে একটা আতঙ্কের মধ্যে রাখতে চাইছে, যেমনটা আমি তোমার সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। কিন্তু আমার যে অনেক বেশি ভয় করে, সেদিন তুমি হয়তো ভাগ্যগুণে বেঁচে গিয়েছিলে। এখন যদি তোমার কিছু হয়, তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? তুমি ভুলে যেও না, তোমার একটা অংশ আমার মধ্যে বড় হচ্ছে। প্লিজ, তুমি শুধু শুধু টেনশন করছো, আমার কোনো কিছু হবে না। তুমি আমার উপর ভরসা রাখো, তোমার ভালোবাসা আবারও তোমার কাছে আমাকে ফিরিয়ে আনবে। আমাকে যেতে হবে, আবারও মানুষগুলোর জন্য যেতে হবে। রোহান এদিকে তাড়াতাড়ি করে তার সেই পুরনো গোডাউনে চলে আসলো। আর পুরনো গোডাউনে আসার পরে সকলকে বলল চলে আসার জন্য, আর সকলে প্রায় 20 মিনিটের মধ্যে চলে আসলো। আর রায়হানকে কোনো কিছু বলতে হলো না, কারণ রায়হান অলরেডি নিউজের খবর শুনেই তারপর এসেছে। এদিকে তখন রায়হান রোহানকে বলতে লাগলো, বস, আমার সকল কিছু কমপ্লিট করে ফেলেছি, এবার আপনার শুধু যাওয়ার পালা। ওই সেনাবাহিনীর মেজরকে আমরা তুলে এনেছি। এখানে আমরা মোট 7 জনকে তুলে এনেছি, আর এ 7 জন একটা গ্রুপ হয়ে সকল কিছু করে থাকে। রায়হানের কথায় রোহান কিছুটা নিশ্চিন্ত হয়ে রোহান তখন একটা রুমের ভিতর চলে গেল। আর রুমের ভিতরে যাওয়ার পর দেখতে পারলো 7 জনকে চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে অনেক আগেই। রোহান অনেক খুশি হয়ে গেল রায়হানের উপর, কারণ রায়হানকে কোনো কাজের কথা বলতে হয় না, ও এমনিতেই সকল কাজ নিজে হাত থেকেই করে ফেলে। আর এর জন্য রোহান রায়হানকে এত বেশি পছন্দ করেন, নিজের ছোট ভাইয়ের চেয়ে কম দেখে না সে। রোহান ওদের সামনে যাওয়ার পরে চেয়ার নিয়ে বসে পড়লেন। আর চেয়ার নিয়ে বসে পড়ার পরে তখন রোহান ওদেরকে বলতে লাগলো, তোদেরকে কেন তুলে এনেছি, কী কারণে তুলে এনেছি, এগুলো এখন মনে হয় না তোদের জিজ্ঞেস করার প্রয়োজন আছে। তোরা নিজেরাও জানিস তোরা এখানে কেন এসেছিস, বা আমার লোকেরা তোদেরকে কী কারণে কিডন্যাপ করেছে। আমরা ওই ওয়েবসাইটের ব্যাপারে কোনো কিছু জানি না। ওটার ওয়েবসাইটটা একমাত্র রকি প্রবেশ করতে পারে। তুহিনকে ছাড়া আর কেউ ওই ডার্ক ওয়েবে প্রবেশ করতে পারে না। আমি মিথ্যা বলা একদমই পছন্দ করি না, এটা তুই ভালো করে জানিস। আর তুই আমাকে বেশি কথা বলাচ্ছিস, আমি কিন্তু বেশি কথা বলা একদম পছন্দ করি না। সত্যি সত্যি বলে দে, তোদেরকে ছেড়ে দেব, কারণ তোদেরকে আটকে রাখলে আমার কোনো লাভ হবে না। ভাই বিশ্বাস করেন, এটা আমরা কোনোভাবেই জানি না। আমাদেরকে তুহিন টাকা দেয়, আমরা সেই অনুযায়ী সকল কিছু তাদের তথ্য দিয়ে থাকি। রকি এই তথ্যগুলো নিয়ে কি করে না করে এগুলো আমরা জানি না। ঠিক আছে, কিরে মেজর জনি, তুই বল। তুই তো তুহিনের একদম কাছের লোক, আর তোর এত কম সময়ে এত বড় র্যাঙ্ক কি করে আসলো এটা বলবি আগে, তারপরে বলবি তুহিনের ব্যাপারটা। ভাই, আমাদের ক্ষমা করে দিন। আমরা জানি আমরা দেশের সঙ্গে বেইমানি করেছি,
তবে বিশ্বাস করেন আমরা এর চেয়ে বেশি আর কোনো কিছু জানি না। আমাদেরকে তহিনে মোটা অঙ্কের টাকা দিত আর আমরা সে অনুযায়ী সেনাবাহিনীর যত তথ্য ছিল সব কিছু একটু একটু করে পাচার করতাম ওর কাছে, কিন্তু ও এগুলো নিয়ে কি করছে সেটা আমরা জানি না। এই কথাগুলো শোনার পরে রোহান আর কোনো কথাই বলল না। রোহান চুপচাপ রুম থেকে বের হয়ে গেল। রোহান রুম থেকে বের হয়ে যাওয়ার পরেই এদিকে রায়হান অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ রোহান কোনো কিছু না করেই বের হয়ে যাচ্ছে। আর এর মধ্যে তো কোনো না কোনো একটা কারণ আছে। আর এদিকে রোহান বের হয়ে সোজা থানায় চলে আসলো আর বিএমডাব্লিউ দিয়ে চলে আসলো। আর থানায় ওসি রোহানকে দেখে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চলে গেল। রোহান ওসির ইউনিফর্মের মধ্যে হাত চেপে ধরলো। রোহান রাগী কণ্ঠে ওসিকে বলতে লাগলো, শালা, তুই কি মনে করেছিস আমি কোনো কিছু জানতে পারবো না? তুহিনকে আমি এখন কোথায় পাবো সত্যি করে বল। রোহান, তুমি কিন্তু এভাবে একজন দায়িত্বরত অফিসারের গায়ে হাত দিতে পারো না। আমি কি করব ভাবতেও পারবো না তুমি। এই শালা, তোর কি মনে হয় আমি বাজারে মাছ বিক্রি করি? অনেক দিন নিজের উপর কন্ট্রোল রেখেছিলাম, কিন্তু আজ রাখতে পারলাম না। আজকে তোকে এমন শিক্ষা দিব যেটা দেখে সকলে ভয় পাবে। রোহান ওসিকে নিয়ে গাড়িতে উঠে পড়ল। আর থানার সকলে ভয়ে চুপসে আছে। কেউ রোহানের উপর কথা বলার সাহস পাচ্ছে না। সবাই রোহানের ব্যাপারে খুব ভালো করে জানে। রোহান গাড়িতে করে তার গোডাউনে নিয়ে আসলো ওসিকে। আর এদিকে সাংবাদিকরা নিউজ করছে থানায় এসে হামলা চালিয়ে ওসি মারুফ হাসানকে তুলে নিয়ে গিয়েছেন মাফিয়া কিং রোহান চৌধুরী। রোহান ওসি মারুফ হাসানকে তার গোডাউনে নিয়ে আসলো। রোহান তার গোডাউনে নিয়ে আসার পরে তখন তাকে চেয়ারের সঙ্গে বেঁধে ফেললো। আর বেঁধে ফেলার পর ওসি তখন রোহানকে বলতে লাগলো, তুই কিন্তু অনেক বেশি ভুল করছিস। আমাকে এখানে এনে তুই আমার ক্ষমতা সম্পর্কে কোনো কিছুই জানিস না। আমি যদি একটা ফোন করি তাহলে তোকে কি করবে সেটা তুই নিজেও ভাবতে পারবি না। তুহিন তোকে ছেড়ে দেবে না। আমি তো তোর মুখ থেকে এটাই শুনতে চেয়েছিলাম রায়হান। তোর তো মনে হয় ভিডিও করা হয়ে গেছে। এবার তুই এখান থেকে যা, এটাকে আমি খুব ভালো করেই দেখছি। রায়হানকে চলে যাওয়ার কথা বলল রোহান। আর রায়হান সঙ্গে সঙ্গে সেই রুম থেকে বেরিয়ে গেল। রায়হান বেরিয়ে যাওয়ার পর তখন রোহান তার একটা বক্স নিয়ে একটা চেয়ার নিয়ে ওসি সাহেবের সামনে এসে পড়ল। আর ওসি সাহেব এগুলো দেখার পর অবাক হয়ে রোহানের দিকে তাকিয়ে আছে। সে রোহানকে কী বা বলবে সেটাই সে ভেবে পাচ্ছে না, কারণ রোহানের কাছে এখন কোনো কিছু বললেও তেমন একটা কোনো লাভ হবে না, এটাই মনে করছে ওসি মারুফ হাসান। এদিকে রোহান তার বক্স থেকে কাটিং প্লাস নেওয়ার পরে হাতের আঙুলটা কেটে ফেলল। ওসির আঙুল কেটে ফেলার পর ওসি চিৎকার দিয়ে নিজেকে বাঁচাতে চাইছে, কিন্তু সেটা কোনো কিছুই হবে না, কারণ এখানে ওসিকে বাঁচানোর জন্য কেউই আসবে না। আর এদিকে রোহান তখন একটা বস্তার মধ্যে ওসি সাহেবকে ভরে ফেললো। আর বস্তার মধ্যে ভরে ইচ্ছা মতো পেটাতে শুরু করলো ওসি সাহেবকে। এদিকে ওসি মারুফ হাসান সহ করতে না পেরে শেষ পর্যন্ত মারা গেল। আর এদিকে রকি সাংবাদিকদের নিউজ করাতে অলরেডি জেনে গেছে যে ওসিকে মেরে ফেলা হয়েছে। আর এদিকে রকি তখন তাড়াতাড়ি করে তার ডান হাত সাদ্দামকে কল দিল। আর সাদ্দামকে কল দেওয়ার পরপরই সাদ্দাম কলটা রিসিভ করলো। আর সাদ্দাম কলটা রিসিভ করার পরে তখন রকিকে বলতে লাগলো, বস, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না কিভাবে কি হয়ে গেল। থানা থেকে রোহন কিভাবে ওসিকে নিয়ে গেল? আমি তো থানায় ছিলাম না, সেই জন্যই কোনো কিছু জানি না। যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম, ওরাও ভয়ে চুপ হয়ে গিয়েছিল, তাই কোনো কিছু করতে পারিনি। আমি এগুলো শুনতে চাই না। এটা যদি বস একবার জানতে পারে যে ওসি মারুফ মারা গেছে তাহলে কি হবে সেটা ভেবে দেখেছিস? আর ওই মেজরগুলোকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তোরা কি করছিস আমি কোনো কিছুই বুঝতে পারছি না। ওদের কেউ হয়তো মেরে কোনো একটা জায়গায় মেরে রাখবে রোহান। এভাবে চলতে থাকলে তো আমার ব্যবসা পুরো লাটে উঠে যাবে। তখন কি করব? বস, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। আর ওই মেজরগুলোকে আমি খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। আপনি আমার উপর বিশ্বাস রাখেন। আপনি আমাকে মাত্র 24 ঘন্টা টাইম দেন। এই 24 ঘন্টার মধ্যে আমি আপনাকে ফলাফল জানিয়ে দেব। এখন রাখছি, ভাই।
তাড়াতাড়ি কর, আমি যেন 24 ঘন্টার আগেই তোর কাছ থেকে ভালো কিছু খবর পাই। আমি আর একজনকেও আমার হারাতে চাই না আমার পাশ থেকে। আর তুই নিজেও একটু সাবধানে থাকিস। এখন মনে হয় তুই টার্গেটে আছিস, রোহানের কথাটা মাথায় রাখবি। এই বলে রকি কল কেটে দেয়। আর রকি কল কেটে দেওয়ার পরে এদিকে রোহান তখন ওসির আঙুল কেটে দেওয়ার পরে ওসি তখন আর সহ করতে না পেরে ওই সেনাবাহিনীর মেজরগুলোকে বলতে লাগলো, আমি কোনো কিছু জানি না, সব কিছু ওরা জানে। কিরে, তোরা সব কিছু বলে দিচ্ছিস না কেন? এভাবে নিজেরা কষ্ট পাচ্ছিস, আমাকে কেন কষ্ট দিচ্ছিস? আমি তো এভাবে কোনো কিছু জানি না। আমাকে টাকা দিত, সেজন্য আমি কাজ করতাম। সব কিছু মিঠুন জানে। এই কথা বলার পরে তখন রোহান ওসিকে আর কোনো কথা ছাড়াই গুলি করে দেন। আর ওসিকে গুলি করে দেওয়ার পরে এদিকে মিঠুর এবং বাকি সবাই ভয় পেয়ে গেল আর মিঠুনকে জিজ্ঞাসা করতে লাগলো, বস, আমি আপনাকে সত্যি কথা বলে দিচ্ছি, তবুও প্লিজ আপনি আমাকে মারবেন না। আসলে ওই দিন রকির দলকে অন্য কাউকে তার চেহারা মতো প্লাস্টিক সার্জারি করিয়ে বানিয়ে ওই রঞ্জিতের সঙ্গে পাঠিয়েছিল। আর রঞ্জিতকে এ বিষয়ে জানানো হয়নি, কারণ রকি সবসময় চেয়েছিল সে আড়ালে থাকতে, যেন কোনোভাবে যদি একটাবার এসব কিছু হয়ে যায় যেন সে সব কিছু থেকে বেঁচে যেতে পারে। আর এটা যদি রঞ্জিত জানতে পারতো তাহলে রঞ্জিত রকিকে মেরে ফেলতো, কারণ রকি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আর ওইদিকে সবাই ভেবেছিল এটাই আসল রকি, তার কারণে সবাই ভেবেছিল রকি মারা গেছে। আসলে রকি মারা যায়নি, রকি এতদিন আমার গ্রাউন্ডে ছিল। সবাই নিশ্চুপ হয়ে যাওয়ার পরেই এখন আবার ও তাণ্ডব শুরু করে দিয়েছে। এটা শুধুমাত্র আপনার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য। আমার একটা জিনিস খারাপ লাগতেছে, সেটা হলো তুই দেশের জন্য কাজ করছিস, একটা মেজর আর মেজর হয়ে তুই কিনা সেই রকিকে সাহায্য করেছিস। তোর মনের মধ্যে একটু খারাপ লাগা কাজ করেনি যে আমি দেশের বিরুদ্ধে কেন কাজ করছি? আসলে আমি টাকার লোভে পড়ে এসব কিছু করেছিলাম। আমার অনেক টাকার লোভ দেখিয়েছিল রকি, আর টাকার লোভে পড়ে আমি আর কোনো কিছু ভেবে দেখিনি, ওর কথায় রাজি হয়ে গেলাম। আর ওকে সমস্ত কিছু আমি সাহায্য করতে লাগলাম। আর ও আমার হাত দিয়ে ড্রাগসের ব্যবসা আবারও নতুন করে শুরু করে দিয়েছে। সকলেই জানে যে সেনাবাহিনী মানুষের আস্থা রাখে, মানুষের ভরসার নাম হলো বাংলাদেশ সেনাবাহিনী। আর এই সেনাবাহিনীতে যদি তোদের মতো কিছু অফিসার থাকে তাহলে তো পুরো খেলাটা অন্যরকম হয়ে যাবে, মানুষ আর কাউকে বিশ্বাস করবে না। তোদের কি লজ্জা করছে না? কারণ হলো মানুষজন যেখানে কিনা প্রশাসনকে বিশ্বাস করার কথা, আর সেখানে মানুষজন এখন আমাকে চাইছে। এই শহরের প্রতিটা মানুষের কাছে কি জিজ্ঞেস করবি আমার কথা? রোহান, ওরা এক নামে উত্তর দেবে কেন জানিস? আমি ওদের বিশ্বাসটা অর্জন করেছি। চাইলে ওদের সঙ্গে আমি নিজেও গেম খেলতে পারি, কিন্তু গেম খেলার কোনো ইচ্ছা নেই, কারণ আমিও ছিন্নমূল পরিবারের একটা ছেলে, গ্রাম থেকে উঠে আসার একটা ছেলে, গরিব ছিলাম, ঠিকমতো ছোটোবেলায় ভাত খেতে পারতাম না, মানুষের লাথি উষ্টা খেয়ে তারপরে মানুষ হয়েছি। আর তোরা এসব করছিস? ভাই, আমাকে ক্ষমা করে দিন। আমি জানি আমি অনেক অনেক ভুল করেছি, আমাকে মারবেন না। আমার বউ বাচ্চা আছে, আমার কোনো কিছু হয়ে গেলে আমার বউ বাচ্চা না খেতে পেয়ে মারা যাবে। একটাবার তোর বউ বাচ্চার কথা চিন্তা করলি না? তোর যদি কোনো কিছু হয়ে যায় বা তোর সঙ্গে যদি রকির কোনো একটা ঝামেলা লেগে যায়, তুই কি কখনো রকির সঙ্গে পেরে উঠবি মনে হয়? আর তোর ডিপার্টমেন্টের যদি কেউ জানতে পারতো তাহলে তোকে সেখানেই ক্রসফায়ার করতো। নিজের ভবিষ্যৎ বাচ্চাটার কথা চিন্তা করলি না? সে যখন জানতে পারবে যে তার বাবা একজন দেশদ্রোহী ছিল, তখন তার কেমন লাগবে? তখন তার অবস্থাটা কি মনে হবে? লোকজন তাকে নিয়ে ট্রল করবে, কোনো জায়গায় সম্মান দিতে চাইবে না। রোহানের এসব কথা শুনে মিঠুন ছেলেটা আর কোনো কথাই বলতে পারলো না। এদিকে রোহানের এসব দেখে অনেক বেশি রাগ হচ্ছে, কারণ তার এসব কিছু আর সহ হচ্ছে না। মানুষ কি করে পারে এসব করতে? আর তখন রোহান মিঠুনেরই পিস্তলটা হাতে দিল। আর মিঠুনের পিস্তল হাতে দেওয়ার পর তখন বলতে লাগলো, তুই তোর নিজের বন্দুক দিয়ে নিজেকে গুলি করবি। যদি বন্দুকটা আমার দিকে ঘুরে যায় তাহলে তার আগেই তুই মারা যাবি। যদি তুই নিজে নিজে সুইসাইড করিস তাহলে তোর বউ বাচ্চার কোনো ক্ষতি হবে না, টেনশন পাবি। আর যদি আমি মারি তাহলে তোর লাশটাও কেউ খুঁজে পাবে না, নিখোঁজ হয়ে যাবে। এখন ভেবে দেখ তুই কি করবি।
রোহানের কথা শুনে মিঠুন যেখানে নিজে নিজে আত্মহত্যা করলো আর সবাইকে একই কথা বলল। রোহান আর রোহানের কথা শুনে সবাই সেখানে আত্মহত্যা করলো। আর আত্মহত্যা করার পরে এদিকে রোহানের কাছে খবর আসে তার এই ভার্সিটিতে থাকা প্রিন্সিপাল সে রকিকে সাহায্য করেছে। আকাশ অনেক আগেই সিসি ক্যামেরা রেখে এসেছিল ভার্সিটিতে। আর ভার্সিটির একটা গোপন কক্ষে এদিকে রকি চলে আসলো। আর রকি এসেছে প্রিন্সিপালের সঙ্গে দেখা করার জন্য। আর এদিকে রোহান তার ল্যাপটপে সমস্ত কথাবার্তাগুলো শোনার জন্য প্রস্তুত হচ্ছে। এদিকে বরং প্রিন্সিপাল রকি দুজনেই আলোচনা করছিল, কিন্তু ঠিক করতে কিছুটা লেট হয়ে যায় রোহানের। সেট আপ করতে করতে রোহান মনোযোগ দিয়ে ওদের কথাবার্তাগুলো শুনতে লাগলো। খুবই আস্তে আস্তে কথাগুলো শোনা যাচ্ছে, কারণ তার সিসি ক্যামেরার মাইক্রোফোনটা অনেক উপরে লাগানো ছিল, তার জন্যই ওদের মধ্যে কথাবার্তাগুলো হচ্ছে এরকম। এখন আমি আসল কথায় আসি। আমি এমনিতেও ভার্সিটিতে আসার তেমন একটা সময় পাচ্ছি না, আর এখানেও তেমন কেউ নেই। আমি কাজের কথাগুলো বলে চলে যাব এখান থেকে, কারণ এখানে বেশিক্ষণ থাকাটা অনেক বেশি ভালো হবে না, রিস্ক আছে। বস, আপনি যে চালানটা কিছুদিন আগে আমাকে দিয়েছিলেন সেই চালানটা তো এখন শেষ হয়ে গেছে। পোলাপান এখন আরও বেশি মাল চাচ্ছে। এখন কি করব? আমার কাছে তো আর কোনো স্টকেও নেই। আপনি নতুন চালান দিলে তারপর আমি ওদেরকে দিতে পারবো। আমিও পড়েছি আরেক বিপদে। ওসি মারুফকে দিয়ে আমি বর্ডার থেকে এ পর্যন্ত এনে দিতাম, কিন্তু এখন ওখান দিয়ে কেউ রিসিভ করে এখান পর্যন্ত আনতে যাচ্ছে না। নতুন একটা লোক ঠিক করতে হবে আমার, দেখা যাক। যদি আমি সঠিক টাইমে ওদেরকে মাল ডেলিভারি না দিতে পারি তাহলে ওরা তো পরবর্তীতে আমাদের হয়ে কখনোই কাজ করবে না। আর এমনিতেও মেয়েগুলোকে আমরা আটকে রেখেছি, সেই মেয়েগুলোকে ড্রাগস না দিলে তারা ঠিক থাকবে না। তাহলে এক কাজ করতে থাকেন, যেটা তোর কাছে আছে সেটা দিয়ে মেয়েগুলোকে আগে বাঁচিয়ে রাখ। 2-3 দিনের মধ্যে আমি যেভাবে পারি তোর কাছে আমি ড্রাগস পাঠিয়ে দিব ট্রাকে করে। ঠিক আছে বস। আর আজকে আমার কাছে একটা নতুন আইটেম আছে, আপনি চাইলে টেস্ট করে দেখতে পারেন। আমি কি পাঠিয়ে দেবো এখনই? ঠিক আছে, পাঠিয়ে দে। তবে বেশি সময় মনে হয় থাকতে পারবো না, 1 ঘন্টার সময় দিয়েই চলে যাব। আর এই 1 ঘন্টার মধ্যে মেয়েটাকে আমার চাই, পাঠিয়ে দে। তখনই প্রিন্সিপাল বাহিরে চলে আসলো। আর বাহিরে আসার পরে দেখতে পারলো তার জন্য অনেক আগে থেকে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এই মেয়েটা হলো রাফা। রাফা মেয়েটা অনেক বেশি লোভ, আর রাফা মেয়েটার চেহারা দেখতে যেমন সুন্দর তেমনই কথাবার্তাগুলো সুন্দর, কিন্তু তার চরিত্রটা একদমই খারাপ। সে টাকার লোভে পড়ে এসব কাজে যাচ্ছে, নিজে থেকেই প্রিন্সিপালের সঙ্গে কাজ করছে বেশ অনেক বছর ধরেই। আর আজকে রকির সঙ্গে তার দেখা হবে। প্রিন্সিপাল তখন মেয়েটাকে সামনে দাঁড় করালো, আর রকি মেয়েটাকে দেখে তাকিয়ে রইলো। আর তখন বলতে লাগলো, প্রিন্সিপাল, তোর অনেক পছন্দ আছে বলতে হবে। এই চল ভিতরে চল, আজকে তোকে মন ভরে আদর করব। যদি তুই আমাকে খুশি করতে পারিস তাহলে ওই বাকি মেয়েগুলোর দায়িত্ব তোকে দিয়ে দেব। অনেক টাকা পাবি, যা সারা জীবন বসে খেয়েও শেষ করতে পারবি না। এই কথাগুলো বলার পরেই রকি মেয়েটাকে নিয়ে অন্য একটা ছোট্ট রুমে চলে গেল। আর ওরা মেতে উঠলো রঙ্গলীলায়। আর এদিকে প্রিন্সিপাল তো অনেক খুশি, কারণ রকিকে খুশি করতে পারলেই তার ব্যাংক অ্যাকাউন্ট ফুল হয়ে যাবে। প্রিন্সিপাল মনে মনে অনেক খুশি। আর এদিকে 1 ঘন্টা পার হবার পরেও রকি বেরিয়ে আসলো। আর রকি বের হয়ে আসার পর প্রিন্সিপালকে বলতে লাগলো, আজকে রাতে মেয়েগুলোকে আমার ওখানে পাঠিয়ে দিবি। আর একসাথে মেয়েগুলোকে রাখা যাবে না। আকাশ যদি একবার জানতে পারে তাহলে যে কোনো সময় অ্যাটাক করতে পারে, আর তখন আমার সব কিছুই হারাতে হবে। তাই বলছি আজকে রাতেই আমার ওখানে পাঠিয়ে দেবে, কোনো ভুল যেন না হয়। বস, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সময় মতো আপনার ওখানে সবাইকে পাঠিয়ে দেব। আর 2 দিনের মধ্যে নতুন চালানের ব্যবস্থা করতে হবে। রকি প্রিন্সিপালের সঙ্গে আরও কিছু কথা বললেন, আর সে তার গাড়িতে উঠে চলে গেল। আর এদিকে রোহান সে তাড়াতাড়ি করে গোডাউনে চলে আসলো। আরেক গোডাউনে চলে আসার পর রায়হানকে তখন বলতে লাগলো, যেভাবে পারিস যে কোনোভাবে প্রিন্সিপালের প্রতিটা খবর আমার কাছে আনা লাগবে। সে কোথায় যায়, কি করে, কার সঙ্গে কথা বলে, সমস্ত কিছু আমার জানতে হবে। ওই মেয়েগুলোকে যেভাবেই হোক উদ্ধার করে নিয়ে আসতে হবে। বস, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে কিছুক্ষণের মধ্যেই খবরটা এনে দিচ্ছি। ওই মেয়েগুলোকে ওই প্রিন্সিপালের কোন গুহার মধ্যে আটকে রেখেছে,
কোথায় আটকে রেখেছে আমি সব কিছুর খবর দিচ্ছি আপনাকে। আপনি আমাকে একটু সময় দিন। এই কথা বলার পরে রায়হান চলে গেল। আর রায়হান চলে যাওয়ার পরে রোহান তার ল্যাপটপে প্রিন্সিপালের নাম্বার ট্যাগ করতে শুরু করলো। সে কোথায় যায় সেটা লক্ষ্য করার জন্য আর কিছুক্ষণের মধ্যেই নাম্বার ট্র্যাক করার পরে ওই নাম্বারটা সে রাকিবকে দিয়ে দিল। আর রাকিবকে নাম্বারটা দিয়ে দেওয়ার পরে রাকিব তার ল্যাপটপে বসে দেখতে লাগলো আর আপডেট জানাতে শুরু করলো। আর কিছুক্ষণের মধ্যেই রায়হান সব কিছু জেনে রোহানের কাছে চলে আসলো। রোহানের কাছে চলে আসার পর তখন রোহানকে বলতে লাগলো, বস, আমি জানতে পেরে গেছি যে ওই মেয়েগুলোকে প্রিন্সিপাল কোথায় আটকে রেখেছেন। প্রিন্সিপাল তার ব্ল্যাক হাউসে সবাইকে আটকে রেখেছেন। ওখানে প্রায় 50 জনের মতো মেয়ে আছেন, এর চেয়ে বেশিও হতে পারে। তবে আমি ধারণা পেয়েছি 50 জন। আমি তার বাসা দারোয়ানের কাছ থেকে এসব খবর নিয়েছি, দারোয়ানকে টাকা দিয়েছি, আর দারোয়ান সব কিছুই আমাকে বলে দিয়েছে। তার ব্ল্যাক হাউসটা হচ্ছে শহর থেকে পার হয়ে একটা জঙ্গল রয়েছে। ওই জঙ্গল পার হওয়ার পরে খুবই দুর্গম এলাকায় তার ব্ল্যাক হাউস। ওখানে নেটওয়ার্ক তেমন একটা কাজ করে না। ওটা একটা গ্রাম, আর গ্রামের মধ্যেই ওখানে ব্ল্যাক হাউস বানিয়েছে, কারণ গ্রামের মানুষরা জানে এটা একটা ফ্যাক্টরি, আর ফ্যাক্টরি চালিয়ে দিচ্ছে। কিন্তু আসলে এটা ফ্যাক্টরি নয়, এটা হলো তার ব্ল্যাক হাউস। শহরে যত মেয়ে কিডন্যাপ হয়ে থাকে সকল মেয়েগুলোকে নিয়ে ওখানেই রাখা হয়। তার ওখান থেকে বাছাই করে সবাইকে তুহিনের ওখানে পাঠিয়ে দেয়, আর তুহিন সেগুলোকে সরাসরি বিক্রি করে দেয় বিভিন্ন দেশে। ভাই রায়হান যে কথাগুলো বললো সেটা আসলেই সত্যি। আর এখান থেকে ওই ব্ল্যাক হাউসের ঠিকানা অনুযায়ী যেতে আমাদের প্রায় 2.5 ঘন্টা সময় লাগবে গাড়িতে যেতে। আর ওখানে গাড়িতে করে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। তবে বাইক হলে বেশি ভালো হয়, কারণ গাড়ি নিয়ে গেলে হয়তো বুঝে ফেলতে পারে। শোন, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। মেয়েগুলোকে উদ্ধার করে নিয়ে আসার জন্য একটা গাড়ি লাগবে, আর বাকি সবাই আমরা বাইকে করে যাব। আর বাইকে করে চারদিক থেকে ব্ল্যাক হাউসটাকে ঘিরে ফেলতে হবে। আর ওখানে মনে হয় না তেমন একটা লোকজন থাকবে, কারণ প্রিন্সিপাল কোনোভাবে জানতে পারে নাই যে আমি ওখানে গিয়ে অ্যাটাক করব। তবুও ভাই, যদি ওখানে প্রায় 20 জনের মতো লোক থাকেন, তাহলে ওই 20 জন যদি আবার মেয়েগুলোকে মেরে ফেলে, আমাদের উপর প্রতিশোধ না নিতে পেরে, তখন কি করব আমরা? তো আমরা মাথা নিচু করে ফিরে আসতে হবে। আর ওরা যে মারবে না এমন তো কোনো গ্যারান্টি নেই, তাই না? শোন, জীবনে কিছু পেতে হলে ভালো কিছু করতে গেলে বাধা আসবে, আর কাজের মধ্যে রিস্ক না নিয়ে কখনোই কাজ করা যায় না। একটু রিস্ক নিতেই হবে। হয় আমরা মরবো, না হয় ওই প্রিন্সিপালের লোকজন মরবে, কিন্তু যেভাবেই হোক ওই মেয়েগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। ওই মেয়েগুলোর কাছ থেকে আমরা অনেক অনেক খবর জানতে পারবো, বুঝতে পারছি তো? রোহান তখন তার লোকজনকে সবাইকে রেডি হতে বলল। আর সবাই রেডি হয়ে গেল। আর এদিকে প্রিন্সিপালের কাছে কোনো খবরই আসেনি যে আজকে রোহান অ্যাটাক করতে যাচ্ছে। প্রিন্সিপাল তো এদিকে মহা খুশি, কারণ এইগুলোকে রকির হাতে দিতে পারলেই পুরো টাকাটাই সে পেয়ে যাবে, আর এই টাকা দিয়ে অনেক ফুর্তি করতে পারবে। এদিকে রোহান তার লোকজন নিয়ে বেরিয়ে পড়লো, কারণ রাস্তা তো অনেকটা যেতে হবে, তাই খুব তাড়াতাড়ি বের হয়ে পড়লো। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে জঙ্গল দিয়ে বাইক চালিয়ে যাচ্ছে কয়েকজন মিলে, আর সবাই আগে যাচ্ছে। রোহানের বাইক হঠাৎ করেই বৃষ্টি নামতে লাগলো। এই বৃষ্টিতে এই জঙ্গল দিয়ে বাইক চালানোটা অনেক বেশি কষ্টকর। আর তখন রোহান আজকে প্রকৃতিও কেমন যেন তার সঙ্গে বেইমানি করতে শুরু করে দিয়েছে মানুষের মতন। তাহলে কি প্রকৃতিও চাইছে না যে রোহান মেয়েগুলোকে উদ্ধার করে নিয়ে আসুক? রোহান আনমনে এসব প্রশ্ন করছে, আর অনেক কষ্ট করে বাইক চালিয়ে জঙ্গলটা পার হয়েই গ্রামে পৌঁছে গেল। রোহান ব্ল্যাক হাউসে কাছাকাছি আসার পরে তখন বাইকগুলো রেখে বাড়িটাকে ড্রোন দিয়ে ভালোভাবে দেখে নিতে লাগলো। তারপরে সবাইকে বুঝিয়ে দিল কিভাবে যেতে হবে আর কোথায় কে থাকবে, আর সকল কিছু বুঝিয়ে দেওয়ার পরে রোহান তখন সামনে এগিয়ে যায়। আর রাকিব এবং রায়হান ওরা ওদের টিম নিয়ে অন্য দিকে দিয়ে চলে যায়। আর এদিকে রোহান 1 পা 2 পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর হঠাৎ করেই ওদের একজন রোহানকে দেখে ফেললেন, আর রোহানের দিকে গুলি করতে লাগলো। রোহানও আরও কম কিসের, রোহান নিজেও গুলি করতে করতে সামনের দিকে এগিয়ে যায়।
আর এগিয়ে যাওয়ার পরে সবাইকে বলল ফায়ার করার জন্য। আর রোহানের লোকজন পাখির মতো ঝাঁকে ঝাঁকে ওদেরকে গুলি করতে লাগলো। রোহান সবাইকে বলল গুলি করার জন্য, আর সে এদিকে ভিতরে প্রবেশ করলো। আর ভিতরে প্রবেশ করার পর দেখতে পারলো একটা রুমের মধ্যে সবাইকে আটকে রাখা হয়েছে, আর সবার মুখে কাপড় দিয়ে বাঁধা রয়েছে। রোহান 2-3 জনকে খুলে দেওয়ার পরে সেই 2-3 জন সবাইকে খুলে দিল আর ওদেরকে নিয়ে বের হয়ে আসলো খুবই নিরাপদে। আর ওদেরকে বলল গাড়িতে ওঠার জন্য। মেয়েগুলো রোহানকে খুব ভালো করে চিনতে পেরেছে, আর আকাশকে এমন কেউ চেনে না সেটা হয়তো কোনো লোককে পাওয়া যাবে না। রোহানকে ছোট্ট থেকে বড় পর্যন্ত সবাই চেনে। রোহান চৌধুরী মাফিয়া আন্ডারওয়ার্ল্ডের একমাত্র কিং হচ্ছে এই রোহান চৌধুরী। আর রোহান সবাইকে গাড়িতে তোলার পরে এখানে যত প্রিন্সিপালের লোক ছিল সবাইকে মেরে ফেলেছেন। আর ওই ব্ল্যাক হাউসের মধ্যে যত প্রমাণ ছিল সকল কিছু রোহান লোকজন নিয়ে এসেছে, আর তারপর পুরো বাড়িটাকে বোম ব্লাস্ট করে উড়িয়ে দিয়েছে। তারপর রোহান সবাইকে নিয়ে চলে আসলো তার গোডাউনে। আর গোডাউনে নিয়ে আসার পরে যে মেয়েগুলো ড্রাগসের নেশা আসক্ত ছিল সেই মেয়েগুলোকে রোহান ডাক্তার এনে চিকিৎসা করাতে লাগলো। আর যে মেয়েগুলো সুস্থ ছিল তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। এখানে প্রায় 60 থেকে 70 জন মেয়ে রয়েছে, আর সবাইকে রোহান খুব ভালোভাবেই উদ্ধার করে নিয়ে আসতে পেরেছে অক্ষতভাবে। এদিকে রকি তখন রোহানদের কাছে কল দিল, আর রোহানের কাছে কল দেওয়ার পরে তখন বলতে লাগলো, সেই দিন তো ভেবেছিলি আমাকে মেরে ফেলেছিস, কিন্তু তোর মতো মাফিয়া কি আমাকে মেরে ফেলবে? এই গ্যাংস্টারকে মেরে ফেলতে আরও একবার জন্মগ্রহণ করতে হবে তোর। তুই আমার ব্ল্যাক হাউসে চলে গিয়ে সকল মেয়েগুলোকে উদ্ধার করে নিয়ে চলে এসেছিস, আর ভেবেছিস তুই আমি কোনো কিছু করতে পারবো না। এইদিকে তোর ভালোবাসার মানুষ আমার কাছে কষ্ট পাচ্ছে। শুনলাম তোর স্ত্রী নাকি মা হতে চলেছে, তা অন্য কিছু করার লাগবে নাকি? কুত্তার বাচ্চা, তুই ওদের কোনো ক্ষতি করবি না। তুই পারলে আমার সামনে আয়। সেদিন তোকে মারতে পারিনি, কিন্তু আজকে তোকে মারতে পারবো। বল আমাকে কোথায় আসতে হবে, তুই যেখানে বলবি আমি সেখানেই আসবো। 10 মিনিটের মধ্যে চলে আয়, আর কোথায় আসতে হবে সেটা বলে দিচ্ছি। 10 মিনিটের মধ্যে বাগান বাড়িতে আসবি, আর কাউকে নিয়ে আসবি না, তুই একাই আসবি। রোহান তখন কল কেটে দেয়। আর রোহান কল কেটে দেওয়ার পরে তাড়াতাড়ি করে তার লোকজনের সব কিছু বুঝিয়ে দিয়ে সে একাই গাড়ি নিয়ে যেতে লাগলো। আর রোহান সবাইকে এত কিছু বুঝিয়েও দেওয়ার প্রয়োজন মনে করেননি, কারণ তারা এমনিতেই সব কিছু জানে। রায়হান এবং রকির ওরা দুজনে আকাশকে ফলো করতে করতে যাচ্ছেন। আর কিছুক্ষণ পরে রোহান সেই বাগান বাড়িতে চলে আসলো। কয়েকজন ছেলে মিলে রোহানকে ভেতরে নিয়ে গেল। আর ভেতরে নিয়ে যাওয়ার পর দেখতে পারলো হেনাকে চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। আর তখন এদিকে প্রিন্সিপাল বলতে লাগলো, রকি এই শালাই আমার ভার্সিটি থেকে সমস্ত কিছু বের করে নিয়ে এসেছে। ভার্সিটিতে যে আমি রঞ্জিতকে সাহায্য করতাম এ শালায় জেনে গিয়েছিল, কিন্তু ভাগ্য ভালো ছিল আগে আমার কথা জানতে পারিনি, তাই আমি বেঁচে গিয়েছিলাম। কিন্তু এইবার যেভাবেই হোক এই শালাকে মারতে হবে। কয়েকজন এসে রোহানকে মারতে লাগলো। আর রোহান কোনো কিছুই করলো না, কারণ রোহান যদি এখন কোনো কিছু করতে যায় তাহলে হেনার উপর ওরা কোনো কিছু করতে পারবে। আর হঠাৎ করে একটা রোহানের ঘড়িতে ক্রিং করে শব্দ হলো। আর তখনই রোহান বুঝতে পারলো তার লোকজন চারিদিকে ছড়িয়ে দিয়ে গেছে। আর তখন রোহান সবাইকে মারতে শুরু করলো, আর চারদিক থেকে গোলাগুলি করতে লাগলো। তার লোকজন এদিকে তাড়াতাড়ি করে রোহান হেনাকে উদ্ধার করলো। আর হেনাকে উদ্ধার করার পর হেনা শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এমনিতেই মেয়েটা অনেক অসুস্থ, তারপর আবার এই ধকল গিয়েছে। হেনা রোহানকে জড়িয়ে ধরতেই অজ্ঞান হয়ে গেল। আর এদিকে রোহান হেনাকে কোলে করে নিয়ে তার গাড়িতে চলে আসলো। গাড়িতে চলে আসার পর একজনকে দিয়ে পাঠিয়ে দিল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এদিকে আবার রোহান ওদেরকে গুলি করতে লাগলো। আর এবার খুব তাড়াতাড়ি রোহানের লোকজনকে মেরে ফেললো। আর প্রিন্সিপাল ও সেখানেই মারা গেল। আর তখন রকির গলায় পা দিয়ে তখন রোহান বলতে লাগলো, এবার থেকে আর কেউ আমাকে ডিস্টার্ব করবে না। আমি চেয়েছিলাম ভালোভাবে বিজনেস করতে আমার লোকজনকে নিয়ে, কিন্তু তুই আমাকে সেটা করতে দিসনি। আবারও সেই লাইনে আমাকে ফেরত এনেছিস। লাইন ছেড়েছিলাম, কিন্তু চরিত্রটা সে আগেরটাই রয়েছে। রোহান
আর কোনো কথা না বলে তাকে গুলি করে দিল। আর পরপর অনেকগুলো গুলি করে দেওয়ার পর কমিশনার চলে আসলো। কমিশনার আসার পরে রোহানদের কাঁধে হাত দিয়ে 2টা থাপ্পড় দিল আর খুশি হয়ে জড়িয়ে ধরলেন, কারণ ওরাও খুব ভালো করে জানে যে এখানে রোহান না থাকলে এই শহরে কি অবস্থা হতো। যদিও রোহান আইন নিজের হাতে তুলে নিয়েছে, কিন্তু সব কিছু বিবেচনা করেন আদালত, তাকে ক্ষমা করে দেন। আর আদালত থেকে সোজায় সে হাসপাতালে চলে যায়। আর হাসপাতালে আসার পর তখন হেনা তার দিকে তাকিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আর তখন রোহান তার হাত শক্ত করে ধরলো আর বলতে লাগলো, এবার কথা দিচ্ছি আর কখনোই আমি এই লাইনে যাব না, এটাই শেষবার ছিল। এখন আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাববো। চলো বাসায় চলো, এখন থেকে তোমাকে কোনো কাজ করতে দেওয়া হবে না, ডাক্তার বলে দিয়েছে। তুমি জানো আমি তোমাকে নিয়ে কতটা টেনশনে ছিলাম, যেভাবে গুলি করছিলে যদি একটা তোমার গায়ে এসে লাগতো তখন কি হতে পারতো? একটাবার ভেবে রেখেছিলে আমার কি হতো, বা তোমার সন্তান যে পৃথিবীতে আসছে তার কি হতো? রোহান আর কোনো কথা না বলে কপালে আলতো করে চুমু এঁকে দিল। আর তখন হেনা আরও শক্ত করে জড়িয়ে ধরলো তাকে। আর এভাবেই না হয় চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্প। নিত্য নতুন ভালোবাসার গল্প আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।